আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো একটু জানাও। আমরা বোধহয় প্রপার টাইমের 1 মিনিট আগে শুরু করে ফেলি। আমি আসলে তোমাদের ক্লাস নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করি, তো আর তর্স হয় না, এই জন্য 59-এই শুরু করে ফেললাম। তোমরা কি কেউ আছো কিনা আমার সাথে? থাকলে একটু প্রথমেই জানিয়ে দাও। সাউন্ড, লাইট, আমাকে দেখতে শুনতে সব কিছু ওকে কিনা। তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার নেওয়া সবচেয়ে ছোট ক্লাসে, তোমাদের জন্য ভার্সিটি ব্যাচে। আশা করছি আজকের ক্লাসটা সবচেয়ে ছোট হতে যাচ্ছে। এবং আজকে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে, তোমাদের রুটিনে দেখেছি তোমাদের আজকে একমাত্র ক্লাস এটাই, তাই না? তো এই ক্লাস করে তোমার মনে হবে যে আজকে কোনো ক্লাসই ছিল না, আজকে আসলে আমাদের জন্য একটা অফ ডে। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানাতে পারো। আর আমরা ঠিক টাইমে পড়াতে প্রবেশ করব। আজকে পড়া বললে ভুল হবে, এটা হচ্ছে গল্প, আজকে শুধু গল্প। ঠিক আছে, পড়া বলতে আজকে 3 রকমের পেশি নিয়ে শুধু পড়া আছে: ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। আর বাকি হাড্ডি ভাঙা টাঙা এগুলো তো তোমাদের সাথে গল্পে গল্পে পড়ে ফেলবো। মেডিকেল নিয়ে কিছু বলেন, শাহেদ বলছে। মেডিকেল নিয়ে গল্প বলতে গেলে শেষ হবে না। আমাকে মেডিকেলের জন্য উস্কে দিও না, পরে কিন্তু আরও বেশি পড়াবো। কেমন আজকের যে ক্লাসটা? আচ্ছা, পারভেজ জানাইতেছে যে ওর মনও ভালো আছে। হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমারও খুব মন ভালো। গত ক্লাসটা তো একটু তোমাদের বলছি যে একটু চাপে, একটু মাথা ব্যথা নিয়ে নিছি। আজকে খুব ভালো লাগছে ক্লাস নিতে। তোমরা যদি চলে আসো তাহলে আমরা শুরু করব। ওয়েবসাইটবাসী জানাইছে ওদের সব ঠিকঠাক আছে, একটু ফেসবুকবাসীটা দেখে আমরা ক্লাসে যাব। ওকে, আচ্ছা, তোমরা একটু করে জানাতে পারো যে তোমরা যে বায়োলজি ক্লাসগুলো করছো। এই আশিকুর দাম দর করতে চলে আসছে। ক্লাস ডিউরেশন দেখা যাক, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্যাক আপ করার ইচ্ছা আমার। লেটস সি। জিপিএ যাদের কম তাদের নিয়ে কিছু বলেন, এগুলো বললে আসলে দেখা যায় ক্লাসই না হবে না, খালি তোমাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়া হবে। খালি স্লাইড দেখলে হবে না ভাই, এই পার্টের জন্য খালি স্লাইড দেখলে হয়ে যাবে। স্টিল তুমি জাস্ট ওই যে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশির পার্টটা একটু বই থেকে দেখো, ঠিক আছে? আচ্ছা, পড়া মনে থাকে না কারণ আমরা প্রথমবার পড়েই সব মনে রাখতে চাই, যেটা আসলে হিউম্যানের পক্ষে পসিবল না। একবার পড়ে কারো মনে থাকে না। আমারও থাকে না, অভিধাতারও মনে থাকে না, কারো মনে থাকে না। বুঝছো? রাজীব ভাইয়ের মনে থাকে না। সবাইকে অনেকবার করে পড়তে হয়। তুমি যদি মনে করো একবার পড়ি আমি সব মনে রেখে ফেলবো, তাহলে তো ভুল। আর টাইম লাগবেই পড়তে। আর তুমি যদি এরকম করো না ভাই আমি অনেকবার পড়েছি তাও মনে থাকে না, এটার কারণ আমি তোমাকে বিশ্লেষণ করে দিচ্ছি। হঠাৎ করে তুমি যদি এখন আমাকে বলো ভাই একটু মেডিকেলের পড়া মনে করেন তো, আমি জাস্ট তোমার সামনে শূন্যে তাকিয়ে যদি ভাবি, আমার হঠাৎ করে মনে পড়বে আমি 5 বছর কি পড়লাম। আমি তো তেমন কোনো পড়াই মনে করতে পারছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি কি মনে করতে চাচ্ছি আমার ব্রেন সেটা জানে না। আমি একটা মহাসমুদ্র থেকে কি তুলবো আমি এটা জানি না। ফলশ্রুতিতে আমি কিছুই তুলতে পারি না, এবং তখনই একটা নেগেটিভ চিন্তা আমার মাথায় চলে আসে, আমি বোধহয় পারি না। এই চিন্তা আমাকে আরও মনে করতে দেয় না। তুমি যখন প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখেও তুমি যদি না পারো, তখন তুমি বুঝবা যে তুমি সত্যিই পারো না। আর যদি তোমার এক মনে খালি ভাবনা আসে আমি দেখি তো আমি কী পারি, দেখি তো আমি কী পারি না, এভাবে চিন্তা করলে দেখবা তুমি কিছুই পারো না। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, আচ্ছা, তোমরা একটু জানাও, তোমাদের তো অনেকগুলো ক্লাস হয়ে গেল এবং আজকের পর তোমরা পুরো নভেম্বর মাস আমার চেহারা আর দেখবা না। মানে রেকর্ডেড ক্লাসে দেখবা বা রিটেন ক্লাসে দেখবা, বাট আর তোমাদের সাথে ক্লাস নাই। ডিসেম্বরে আবার আরও 2টা চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। এই এই সময়টাতে আমরা যে চ্যাপ্টারগুলো পড়লাম, এই সময়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন? যেহেতু তোমাদের সাথে এইটা আমার ব্যক্তিগতভাবে প্রথম বছরের জার্নি। তোমরা আমার পড়াশোনা বুঝতে পারছো কিনা বা আমি তোমাদের বুঝাতে পারছি কিনা? আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা আমাকে গল্প উস্কে দিতে চাচ্ছ, কিন্তু আমরা এখন গল্পে যাব না, আমরা আমাদের পড়াটাই আজকে গল্প, ঠিক আছে? ওকে, অনেক প্রশ্ন তোমাদের, অনেক। এখন এগুলা বলতে গেলে আসলে কি বলবো, জ্বর হলে গোসল করা যাবে কি না? করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, বেশি ঠান্ডা দিয়ে করো না, বা গা মুছে দিলে সবচেয়ে ভালো হয়। আমরা আজকে পড়ায় প্রবেশ করে গেলাম, তোমাদেরকে একটু
গল্পে মজিয়ে আমরা পড়ায় ঢুকে গেলাম। প্রথম অংশটা পড়া, হ্যাঁ। আমরা পেশি টিস্যু নিয়ে পড়তে যাচ্ছি, এখান থেকে ভালোই প্রশ্ন আসছে। তো পেশি টিস্যুর মধ্যে আমরা প্রথমে পেশির বেসিক গঠনটা জানবো, এরপর প্রকারভেদটা জানবো। চলো, অনেক কথা লেখা আছে বইতে, সেখান থেকে কম্প্যাক্ট করে শব্দগুলো যেন আমরা বুঝে নিতে পারি, এই শব্দগুলো কনসেপ্ট সম্পর্কে যেন আমি জানা থাকে, সেভাবেই সাজিয়ে নিয়ে আসছি। ওকে, ভার্সিটি প্রিপারেশন নিয়ে কি মেডিকেল এক্সাম দেওয়া যাবে? ডিপেন্ডস যে তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে। যেমন ধরো, আমার অনেক বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, তারা মেডিকেলে খুব ভালো র্যাঙ্ক করেছে, স্টিল তারা মেডিকেল প্রিপারেশন নেয় নাই। তুমি যদি বইগুলো ভালো মতন পড়ে থাকতে পারো, এইচএসসি লাইফে যদি সেটা করে থাকো, তাহলে এটা ভেরি মাচ পসিবল। কারণ মেডিকেলের পরীক্ষা মানে একদম হুবহু বই, বুঝছো ব্যাপারটা? এই ইট ডিপেন্ডস তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ। বাচ্চারা চলো আমরা প্রবেশ করে যাই, দেখি আমরা আসরের নামাজের আগেই আজকে ক্লাস শেষ করতে পারি কিনা। এইটা হচ্ছে একটা পেশি কোষ। আচ্ছা ভাই, পেশি কোষ আমি কোনোদিন দেখি নাই। ধরো তুমি মুরগির মাংস, বিফ, মাটন যাই খাও, অনেক সেদ্ধ হয়েছে মাংসটা, এবার হাত দিয়ে মাংসটাকে, আমার সব কিছু খানার সাথে রিলেটেড তুমি জানো। আচ্ছা, এবার মাংসটাকে তুমি যে হাত দিয়ে এরকম করে একদম মানে ধরলেই একদম টেন্ডার, হ্যাঁ, জুসি, তো যেটা ছিঁড়ে যাচ্ছে, তখন তুমি আঁশ আঁশ একটা ফিল পাচ্ছ না? বলো, এই আঁশগুলোই হচ্ছে ধরো এক একটা পেশি কোষ। ঠিক আছে, পেশি কোষগুলো লম্বা নলাকার হয়, এগুলোই হচ্ছে এক একটা পেশি কোষ। এবার ওইটা তো তুমি রান্না করে ফেলছো, ওইটার মধ্যে তো সুন্দর স্ট্রাকচার দেখতে পাবা না। একটা জীবন্ত পেশি কোষ নিয়ে তুমি যদি দেখো, তখন তুমি কি দেখতে পাবা? আসো একটু দেখি। যেহেতু এটা একটা কোষ, তাহলে তার অবশ্যই একটা প্লাজমা মেমব্রেন থাকবে। এবার পেশির যে প্লাজমা মেমব্রেন, তাকে আমরা বলি হচ্ছে সার্কোলেমা। তুমি অলরেডি জানো, লেমা মানে হচ্ছে পর্দা। লেমা মানে কি বলো? পর্দা বা আবরণ। ঠিক আছে, তাহলে লেমা মানে ভাই বললো কি, অন্য রং নেই তারা, লেমা মানে হচ্ছে পর্দা। ওকে, আর সার্কো শব্দের অর্থ হচ্ছে পেশি। যেখানেই সার্কো দেখবা বুঝবা এটা হচ্ছে পেশি। তাহলে সার্কোলেমা হচ্ছে পেশি কোষের যে আবরণ বা পেশি কোষের যে কোষঝিল্লি, দ্যাট ইজ কল্ড কি বলো, সার্কোলেমা। এবার আসো সার্কোপ্লাজম। তাহলে এটা আর বুঝাইতে হবে না তোমাকে। পেশি কোষের যে সাইটোপ্লাজম, সেটাকে তুমি সার্কোপ্লাজম নামে ডাকবা। এবার এই পেশি কোষটা অন্যান্য কোষ থেকে ডিফারেন্ট। এর ভেতরের ম্যাক্সিমাম জায়গা দখল করে রাখে কিছু প্রোটিন ফিলামেন্ট, কিছু প্রোটিন তন্তু। বুঝছো? নর্মাল কোষে তো এরকম এত প্রোটিন তন্তু নাই। নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে, কিন্তু ওদের সাইটোপ্লাজমের মধ্যে তুমি অনেকগুলো মায়োফাইব্রিল দেখতে পাবা। এবার আসো, মায়ো শব্দের অর্থ কি? যেখানেই মায়ো দেখতে পাবা, তার মানে হচ্ছে মায়োনিজ না, এটা হচ্ছে মায়ো মানে মাসল। মায়ো মানে কি বলো? মাসল। ওকে, আর ফাইব্রিল মানে কি? তন্তু। তাহলে মাসলের ভেতরে এরকম বেশ কিছু তন্তু দেখতে পাবা। এই তন্তুগুলো কি দিয়ে তৈরি জানো? ওই যে বললাম একটা প্রোটিন দিয়ে তৈরি। সেই প্রোটিনটার নাম কি? অ্যাক্টিন এবং মায়োসিন। আমাদের মোট পেশি প্রোটিনের সংখ্যা হচ্ছে 3000। ভাই কি বললো? মোট পেশি প্রোটিন কয়টা আছে আমাদের? আমাদের মোট পেশি প্রোটিন হচ্ছে, এটা জিনতত্ত্বের তথ্য, 3000। তবে এর মধ্যে প্রধান কোন দুইটা? প্রধান দুইটার নাম হচ্ছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। ওকে, এগুলো দিয়েই এই মায়োফাইব্রিলটা তৈরি হয়। বুঝতে পারছো? আচ্ছা, গেল এটা। তাহলে আমরা মায়োসাইট, মায়োব্লাস্ট এটা বুঝবো কিনা? মায়ো মানে মাসল, সাইট মানে কি? পরিণত কোষ, রাইট? মায়োব্লাস্ট কি হবে বলো? মাসেলের অপরিণত কোষ, ব্লাস্ট থাকলে এটা কি? অপরিণত। পারা যাবে? এই শব্দগুলো ক্লিয়ার না আমাদের এখন? মায়োফাইব্রিল, অ্যাক্টিন, মায়োসিন মিলেই কি তৈরি করে? মায়োফাইব্রিল। অসংখ্য মায়োফাইব্রিল কই থাকবে? একটা পেশি কোষের মধ্যে থাকবে। সার্কোমিয়ারকে আমরা বলতেছি হচ্ছে মানে পেশি তন্তুর একক বলতে পারো তুমি। কি বলবা? মায়োফাইব্রিলের একক। মায়োফাইব্রিল এটার একক। আমি তোমাকে যদি দেখাই, দেখো, এই যে এখানে একটা দাগ কালো রঙের, এখানে একটা কালো রঙের দাগ, এই মাঝখানের টুকুর অংশকে আমরা বলি সার্কোমিয়ার। তাহলে এরকম অসংখ্য সার্কোমিয়ার দিয়ে কি তৈরি হয়? একটা পেশি তন্তু তৈরি হয়। তাহলে শব্দগুলো আমাদের ক্লিয়ার। সার্কো মানেই পেশি। এই পেজ, সাইট মানে কোষ না? হ্যাঁ, সাইট মানে পরিণত কোষ, ব্লাস্ট মানে অপরিণত কোষ। এই পেজে যে কথাগুলো বললাম, এগুলো তোমার কাছে স্পষ্ট কিনা বলো? আরেকটা কথা বাকি আছে, সেটা একটু তোমাকে বলি, যে পেশি টিস্যু আসলে কোন ভ্রূণীয় স্তর থেকে আসে? কঙ্কালতন্ত্র যেরকম মেসোডার্ম থেকে আসে, মাঝখানের কোষীয় স্তর, পেশি টিস্যু সেখান থেকে আসে। আজকের ক্লাসে যারা আছে সবাই হচ্ছে আমাদের কোথায় বলো? সবাই হচ্ছে মেসোডার্মের। ওকে, সবাই এই চ্যাপ্টারে সবাই মেসোডার্ম থেকে আসে। আর তোমরা কি কখনো নিজে রান্না বান্না করছো?
ধরো তুমি বিফ বা মাটন রান্না করতেছো, ওকে? আচ্ছা, তুমি কিভাবে রান্না করো বলো? প্রথমেই কি মাংসটা দিয়েই তুমি পানি দিয়ে দাও, নাকি প্রথমে মশলা দিয়ে একটু ভালো মতনে কষাও, এরপর ঢেকে দাও, তাই না? যারা রান্না করো তারা মিলাইতে পারতেছো। আচ্ছা, তাহলে তুমি দেখবা মশলা টশলা দিয়ে মাংসটা দিয়ে এবার তুমি ঢাকনা দিয়ে রেখে দিবা, ওমা এসে দেখবা যে ঝোল হয়ে গেছে। এই ঝোল কোত্থেকে আসলে, এই পানি কোত্থেকে আসলে? এগুলো তো তুমি দাও নাই, এই পানি আসলে মাংসের মধ্যেই ছিল, বুঝছো? তাহলে পেশির মধ্যে কত শতাংশ পানি জানো? 75%। বলো এই পেজ ক্লিয়ার কিনা? পাশে আর কিছু নাই, তুমি পাশ ঠিক মতো দেখতে চাচ্ছ তো? পাশে, ও আচ্ছা, একটু করে হচ্ছে, দাঁড়া আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। বলো এটা বুঝতে পারছো কিনা? সার্কোমিয়ার বুঝো নাই? পেশি তন্তুর এক একটা অংশ, এই যে দুইটা ডার্ক লাইনের মাঝখানে একটা অংশকে আর কি সার্কোমিয়ার বলে। আমরা এর বেশি ডিটেলসে যাব না, লাগবে না আমাদের, ওকে? এটা দিলে আবার, এবার ঠিক থাকার কথা, সবই দেখা যাচ্ছে, রাইট? তাইলে না লিকুইড হওয়ার কথা, মানে তুমি বলতেছো তাইলে মাসেল হচ্ছে লিকুইড হবে, যেহেতু 75% পানি। আচ্ছা, তোমার বডিতেও তো 70% পানি, 75% পানি, তুমি কি লিকুইড? বাট তুমি তো রক সলিডও না, তাই না? তোমার বডি তো রক সলিডও না। আচ্ছা, বলো এটা আমরা এই পেজে যা যা বললো ভাই, এই শব্দগুলো ক্লিয়ার কিনা এবং এই তথ্যগুলো আমাদের মনে থাকবে কিনা? ওকে, চলো বাচ্চারা নেক্সট পড়াতে যাই। একটা পেশির সাধারণ ধর্ম কি থাকে? জাস্ট তুমি তো আমার পেশি দিয়ে চিন্তা করো, হেডিংগুলো একটু পড়লেই হবে। পেশিগুলো ইলাস্টিক, পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে না, রাবারের মতো। দ্যাটস ওয়াই ওকে বলতেছি ওর স্থিতিস্থাপকতা আছে, ওর ইলাস্টিসিটি আছে। সবাই বুঝছি? উত্তেজিত হইতে পারে, উত্তেজিত না, উত্তেজিত হইতে পারে, ঠিক আছে? মানে কি? মানে পেশি মানে ট্রিগার্ড বা উত্তেজিত বা মানে হঠাৎ করে শক্ত হয়ে যাচ্ছে না, বা হঠাৎ করে কাজ করতে পারতেছে না, এটা উত্তেজিত। পেশি টান, পেশিতে পেশির মধ্যে টান পড়তে পারে, ঠিক আছে? এই টার্মগুলো খালি একটু পড়বা। অবসাদ, এটাকে বাংলায় বলে হচ্ছে, ইংরেজিতে বলে হচ্ছে ফ্যাটিক। ধরো আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, আমি কি আজন্ম দৌড়াইতে পারবো? আমি কি ফরেস্ট গাম্প? অবসাদ বলতে বোঝাচ্ছে কিছুক্ষণ দৌড়ানোর পর আমার পাগুলো ব্যথা হয়ে যাবে, পায়ের পেশিগুলো। তাহলে এখানে অবসাদ বা ফ্যাটিক আসবে। এটার মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হতে পারে, এটা হচ্ছে পরিবাহিতা। নিঃশ্বার কাল, এটা তোমরা একদমই বুঝো না, এই কথাটা কিন্তু আমাদের কোন চ্যাপ্টারে আছে? রক্ত চ্যাপ্টারেও আছে। এবং তখনও আমি বলেছিলাম কিনা মনে করতে পারছি না। নিঃশ্বার কাল মানে হচ্ছে, এটার এক্সাম্পল দেওয়ার জন্য আমি খুব একটা ন্যাস্টি ব্যাপার তুলে নিয়ে আসি। চলে যাই টয়লেটে এবং ফ্লাশের এক্সাম্পল দেই। ফ্লাশের ফ্লাশের এক্সাম্পল কেন দেই দেখো। নিঃশ্বাসকাল মানে কি আমি তোমাকে বুঝাবো আর কি, এটা বলার জন্য বলতেছি। ফ্লাশে ধরো তুমি একবার প্রেস করলা, ফ্লাশ হইলো। আচ্ছা, সাথে সাথে আবার প্রেস করো, আবার কি ফ্লাশ হয়? না, কারণ ওই বক্সে যেটুকু পানি জমানো ছিল ওইটা আসলে অলরেডি খরচ হয়ে গেছে, আবার পানি ভরবে, তারপরে আবার ফ্লাশ হবে। এরপর একবার ফ্লাশ হওয়ার পর তুমি যতবারই চাপো আর কিন্তু লাভ নাই, ঠিক? এবার চিন্তা করো মাসেলের মধ্যে, ঠিক আছে? এই লালটা মনে করো আমাদের মাসেল, ওকে? এটা মনে করো মাসেল, আর সাদাটা মনে করো স্নায়ু, এটা মনে করো নিউরনের প্রান্ত। তাহলে এই দিক দিয়ে উদ্দীপনা আসতে পারে। তাহলে একটা উদ্দীপনা আসলো, একবার ফ্ল্যাশে চাপ দিছো তুমি, এরপর কিছুক্ষণ ধরো পরবর্তী 5 মিনিট তুমি যতই ফ্ল্যাশে চাপো, ফ্ল্যাশের বাটনে চাপো, ফ্ল্যাশ আর হচ্ছে না। তাহলে এই ফ্ল্যাশের নিঃশ্বাসকাল হচ্ছে 5 মিনিট। পেশির ক্ষেত্রে ব্যাপারটা এত বেশি না। তো পেশিতে একটা উদ্দীপনা আসলো, সে অলরেডি এই উদ্দীপনার জন্য কাজ করতেছে। তুমি যদি তার আরেকটা নতুন উদ্দীপনা দিয়া বলো যে না তুমি এখন এইরকম করে কাজ করো, সে ওইটা করতে পারে না, কারণ একটা উদ্দীপনা অলরেডি চলমান। তাহলে এই যতক্ষণ পর্যন্ত নতুন উদ্দীপনা দিয়ে সে কাজ করছে না, ওই সময়টা হচ্ছে নিঃশ্বাসকাল। আমি কি তোমাকে বুঝাইতে সচেষ্ট হয়েছি? এর চেয়ে সিম্পলেস্ট ওয়ে আমার নাই, ওকে? তাহলে হার্টের ক্ষেত্রে কি ছিল? নিঃশ্বাসকালটা বেশি ছিল, বুঝছো? আর যার নিঃশ্বাসকাল বেশি সে তো বেশি কাজ করবে না, সে তো রেস্ট নিচ্ছে মাঝখানে। একটা উদ্দীপনা নিয়ে কাজ করে মাঝখানে একটু করে রেস্ট নিচ্ছে, এই জন্যই তো তার নিঃশ্বাসকালটা বেশি, তাই না? সে এই জন্য কম ক্লান্ত হবে। অপরদিকে যারা ঐচ্ছিক পেশি, যেমন ধর আমাদের এই পেশি, এদের নিঃশ্বাসকাল অনেক কম। দেখেন কত ফাস্ট ওদেরকে মুভ করতে পারছি, তাই না? এদের নিঃশ্বাসকাল অনেক কম, দ্যাটস ওয়াই এরা ক্লান্ত হয় বেশি, ওকে?
পায়ের ভেরিকোজ ভেইন কিভাবে সারাবা, তুমি একটু ভাস্কুলার সার্জনের কাছে যাও, ঠিক আছে? যদি এটা কোনো প্রবলেম ক্রিয়েট না করে তাহলে রেখে দিলেও সমস্যা নেই, প্রবলেম ক্রিয়েট করলে ভাস্কুলার সার্জনের কাছে যাও। আচ্ছা, পেশির কাজ এগুলো কি করবে, এগুলো একটু রিডিং পড়বে, এগুলো সবাই পারে, ঠিক আছে? এই রক্ত সঞ্চালন বলছে পেশির কাজ, কারণ রক্ত নালীর মধ্যেও তো পেশি আছে, হৃৎপিণ্ডের মধ্যেও তো পেশি আছে, তাই না? আচ্ছা, এগুলা পড়বা। দেহভঙ্গির নিয়ন্ত্রণ, তাই না? তোমাদের কার কেমন পেশি আছে এটা দিয়ে তো দেহভঙ্গি, যেমন যারা জিম করে ওরা নর্মালি হাঁটতেই পারে না, ওরা এরকম করে করে হাঁটে, হাত দুইটা এরকম করে দিয়ে। আচ্ছা, আমরা চলে আসি পেশি টিস্যুর প্রকারভেদে বিভিন্ন আঙ্গিকে। তাহলে ভাই পেশির কোন জায়গায় ব্যথা অনুভব হয়? পেশির সব জায়গায় ব্যথা অনুভব হয়, সব জায়গায় নিউরন আছে, ঠিক আছে? ব্যথা বলতে তুমি কি বুঝতেছো? ব্যথা মানে কি ওই যে দৌড়িয়ে তুমি আর দৌড়াতে পারছো না ওই সময়কার ব্যথা, এটা অবসাদগ্রস্ততা। আরেকটা হচ্ছে যে তুমি এখানে থাপ্পড় দিলা, চিমটি দিলা, এই ব্যথা। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসের অনেক দূরে দূরে চলে যাচ্ছি, ফিরে আসো। আমরা অবস্থান অনুযায়ী ভাগ করবো ওকে, নাকি গঠন অনুযায়ী, নাকি কাজ অনুযায়ী? তুমি চাইলে যে কোনোভাবেই তাদেরকে ভাগ করতে পারো। পেশি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই তিনটাই আছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। তবে তবে তোমাকে তুমি এদেরকে বিভিন্নভাবে ভাগ করতে পারো। যেমন অবস্থান অনুযায়ী কীভাবে ভাগ করছি, যেই সব পেশি আমাদের কঙ্কালের গায়ে লেগে থাকে, দ্যাট মিন্স এই যে হাড্ডির সাথে যেসব পেশি লেগে আছে সেগুলো তুমি তুমি কঙ্কাল পেশি নামে ডাকতে পারো। এরা আসলে তোমাদের কাজ অনুযায়ী এরা কি বলো, কাজ অনুযায়ী এরা ঐচ্ছিক পেশি, বাট অবস্থান অনুযায়ী তারাই হচ্ছে কঙ্কাল পেশি। তাহলে যেটা কঙ্কাল পেশি সেটাই ঐচ্ছিক পেশি, জাস্ট দুইটা ভিন্ন আঙ্গিকে দুইটা নাম হয়েছে, বুঝছো? ওইটাকেই তুমি গঠন অনুযায়ী বলতে পারো চিহ্নিত পেশি বা রৈখিক পেশি। কেন? কারণ ঐচ্ছিক পেশিগুলোর মধ্যে একটা ডোরা কাটা দাগ দেখা যায়। তুমি বলবো ভাই দেখান, ওই আমি ছবিতে দেখাইতে পারি, আমার মাসেলে দেখাইতে পারবো না। এটা মানে মাইক্রোস্কোপিক্যালি দেখলে তুমি বুঝবা যে পেশি তন্তুর মধ্যে ডোরা কাটা দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জন্য ওদেরকে চিহ্নিত বা রৈখিক পেশি বলি, লম্বা লম্বা আকৃতির হয়। আচ্ছা, অবস্থান অনুযায়ী আরেকটা পেশি দেখো, অন্তর্যন্ত্রীয়, মানে যেগুলো আমাদের দেহের বাইরের দিকে না, ভেতর দিকটাই থাকবে, আমাদের পাকস্থলিতে, অন্ত্রে, এগুলোতে থাকবে। এই পেশিগুলো প্রকৃতি অনুযায়ী হচ্ছে অনৈচ্ছিক, বুঝছো? তাহলে কাজ অনুযায়ী ওরা কেমন, অনৈচ্ছিক। আর গঠন অনুযায়ী ওদেরকে মসৃণ পেশি বলতেছি, কারণ ওদের মধ্যে কোনো ডোরা কাটা দাগ নাই। এই কথাগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে ছবি দেখিয়ে আমি আবার সেম কথা বলবো, ওকে? আর হৃৎপেশি অবস্থান অনুযায়ী সে হৃৎপিণ্ডে থাকে, তাই তুমি তাকে হৃৎপেশি বলছো। তবে হৃৎপেশির ব্যাপারে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো? এইটার গঠন হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। ইন্টারেস্টিং, ওকে? তারপর আসো, আমরা একটু অমসৃণ বা রৈখিক বা ঐচ্ছিক বা কঙ্কাল বা চিহ্নিত, হোয়াট এভার ইউ কল্ড, এদের একটু আমরা পড়ি, এদের সম্পর্কে, যে এরা কোথায় থাকে। আমি যদি বলি হাতে থাকে, পায়ে থাকে, এটা তো সবাই পারবা, কিন্তু যেগুলো নিয়ে কনফিউশন হবে সেই এক্সাম্পলগুলো আমি তোমার জন্য তুলেছি। গলবিল, গলবিলটা কই বলো? গলবিল হচ্ছে এইখানে, তাই না? এইখানেও না আর কি, ভেতর থেকে বুঝাইতে হবে, এই দিকে। তাহলে আমি যখন ঢোক গিলি তখন আসলে আমার গলবিলের পেশি সংকুচিত প্রসারিত হয়। তাহলে গলবিল কি আমি নাড়াইতে পারি কিনা? আমি পারি। তাহলে গলবিলের পেশি কেমন, ঐচ্ছিক পেশি। ডায়াফ্রাম জীবনেও দেখি না ভাই, ডায়াফ্রাম কই? দেখবা কেমন করে, ডায়াফ্রাম থাকে দেহের ভেতরে, বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে, ঠিক আছে? আমার হার্ট কি কোনোভাবে এই বুক অঞ্চল থেকে ড্রপ করে পেটে চলে আসতেছে? আমার, আমি যদি শুয়ে থাকি তাহলে কি আমার পাকস্থলী বুকে চলে আসতেছে? না তো। তাহলে ডেফিনেটলি একটা পর্দা আছে যেটা বক্ষ এবং উদর গহ্বরকে আলাদা রাখছে। এই মাংসল পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম, শ্বসন চ্যাপ্টারে তোমাকে দেখিয়েছি। সেই ডায়াফ্রামও তুমি চাইলে ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত করতে পারবা। তুমি বলতে পারো ভাই একটু করে দেখান। আমি যখন প্রশ্বাস নিচ্ছি দেখো, তখন আমার ডায়াফ্রাম সংকুচিত হয়েছে, তুমি না দেখলেও আমি জানি এটা সংকুচিত হয়েছে, তো আমি ইচ্ছা অনুযায়ী এটা করতে পারলাম না? পারলাম। একইভাবে ইন্টারকোস্টাল পেশিও আমি ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত করতে পারি। ওই যে এখন ইন্টারকোস্টাল পেশি সংকুচিত, এখন প্রসারিত, এখন সংকুচিত, এখন প্রসারিত। ইন্টারকোস্টাল মানে হচ্ছে দুইটা রিপসের মাঝখানে যে পেশি থাকে, দুইটা পরশুকার মাঝখানের পেশি। আচ্ছা, আর পেট, এটা নিয়ে আমার ছোটোবেলা অনেক কনফিউশন লাগতো যখন আমি অনেক ছোট। হ্যাঁ, তখন আমি মনে করতাম যে আমি তো আমার পাকস্থলী নাড়াইতে পারি, আমার একটা ভাবনা ছিল এরকম। কারণ কি? কারণ আমি দেখতাম আমি চাইলে আমার পেটকে আমি ছোটো করে ফেলতে পারি, পেটকে আমি বড় করে ফেলতে পারি। আমি ভাবতাম এইটাই বোধহয় পাকস্থলী জন্য হচ্ছে, আসলে তা না। আমাদের পেটের যে চামড়া আছে, ঠিক আছে, মানে চামড়ার নিচে মাসেল আছে, এই মাসেলগুলো আমার ইচ্ছা অনুযায়ী আমি সংকুচিত প্রসারিত করতে পারি। তাই আমরা পেট ছোট করে ফেলি, তাই না? অনেক সময় যারা ভুঁড়িওয়ালা একটু, তাদের এটা অভ্যাস করতে হয় আমার মতো।
আর পেট নর্মালি ফুলাইতেও পারি চাইলে, তাহলে পেটের পেশি ঐচ্ছিক পেশি। এতে করে তুমি যদি ভাবো না আমি পাকস্থলী ফুলাচ্ছি, তাহলে তুমি ভুল। পাকস্থলী বা অন্ত্রে যে পেশিগুলো থাকে এগুলো অনৈচ্ছিক পেশি, এগুলো তুমি ফুলাইতে পারো না। তুমি ধরো আজকে খাইছো একটু আগে, তুমি মনে মনে চিন্তা করতেছো আচ্ছা খাবারটা পাকস্থলীতে বেশিক্ষণ রাখবো না, আমি এটাকে পেরিস্টালসিস করে তাড়াতাড়ি পাঠাই দেই পায়ুর দিকে। পারবা তুমি? একটু পেরিস্টালসিস করে দেখাও তো আমাকে, যে ভাই আমি পেরিস্টালসিস বাড়াই দিছি। পারবা না, কারণ এটা অনৈচ্ছিকভাবে নিয়ন্ত্রিত হয়। বুঝছো? ওকে, তারপর আসো ঐচ্ছিক পেশির গঠনটা তোমার যদি একটু দেখাই। এখানে একটু দেখো, ঐচ্ছিক পেশি হচ্ছে কঙ্কালের সাথে লাগানো থাকবে কি দিয়ে বলো তো? টেন্ডন দিয়ে। আগেই তোমাকে দেখাইছি, দেখছো টেন্ডনটা কি সুন্দর, একদম সুতার মতো। আচ্ছা, তারপর আসো, এখানে এই যে একটা পেশি তন্তু দেখতেছো তুমি, মানে এটা হচ্ছে একটা পেশি কোষ, এটার ভেতরে পেশি তন্তু আছে। এরকম অনেকগুলো পেশি কোষ মিলে, একবারে বুঝবা সবাই, অনেকগুলো পেশি কোষ মিলে একটা বান্ডেল তৈরি করেছে। এই বান্ডেলটার নাম হচ্ছে ফ্যাসিকুলাস। আমরা টিস্যু তন্ত্র পড়েছিলাম, ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র কাকে বলে তুমি লিখবা এখন, ঠিক আছে? ফ্যাসিকুলাস টিস্যু তন্ত্র কাকে বলে এটা তুমি একটু লিখো। ওকে, কোনো সমস্যা হচ্ছে? সবাই জানো তো সবকিছু ঠিক আছে কিনা এখন? ওকে, তাহলে ভাস্কুলার টিস্যু তন্ত্রের আরেক নাম ছিল ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র, কারণ ওরা বান্ডেল করে থাকতো, জাইলেম আর ফ্লোয়েম মিলে একটা বান্ডেল করে থাকতো, রাইট? এখানে পেশিগুলো বান্ডেল করে আছে, তাহলে পেশিটার বান্ডেলটার নাম কি বলো? ঠিক আছে, এই পেশিটার বান্ডেলটার নাম হচ্ছে ফ্যাসিকুলাস। অনেকে বলছে যে ভাই টেন্ডন কি, প্রথম ক্লাসেও অনেক গল্প করেছি। টেন্ডন হচ্ছে এমন একটা তন্তু যেটা দিয়ে পেশিগুলো অস্থির সাথে জোড়া লাগানো থাকে, দেখেছো? এটা যদি হিউমেরাস হয় আর এটা যদি ডেল্টয়েড পেশি হয়, তাহলে তুমি বলো হিউমেরাসের গায়ে যে এখানে যে খাঁচকাটা বা অমসৃণ জায়গাটা দেখবো, এটার নাম কি? দেখি কমেন্টে বলে ফেলো। আচ্ছা, যতক্ষণে তুমি বলছো, এই ফ্যাসিকুলাসের বাইরে যে আবরণটা থাকবে এই আবরণটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। কি বলবো এটাকে বলো? পেরিমাইসিয়াম। একটা বড় বান্ডেল না সরি, কয়েকটা পেশি কোষ মিলে একটা ছোট বান্ডেল তৈরি করছে, এটাকে ফ্যাসিকুলাস বলছো। ওকে, সেই ফ্যাসিকুলাস কি আবরণ দিয়ে আবৃত থাকবে? পেরিমাইসিয়াম। দেখো এখানে কতগুলো ফ্যাসিকুলাস, 1 2 3 4 5 6 7, সবগুলো ফ্যাসিকুলাস মিলে একটা বড় বান্ডেল তৈরি করেছে। এই বড় বান্ডেলের আবার আরেকটা আবরণ থাকবে, ওইটাকে বলতেছি এপিমাইসিয়াম। ঠিক আছে, তাহলে ভেতর দিকে পেরি, বাইরের দিকে হচ্ছে এপি। ডেল্টয়েড রিচ, প্রাউড অফ ইউ, ভেরি গুড। তার মানে বাচ্চারা কত ক্লাস ভালো মতনে করেছে, মনে রেখেছে, ভেরি গুড। আচ্ছা, ঐচ্ছিক পেশিগুলো একটা এখানে দেখো, এই যে আমি যে বলছি এটা একটা পেশি কোষ, হ্যাঁ? এই পেশি কোষের ভেতরে কি থাকে? মায়োফাইবিল বা পেশি তন্তু থাকে। একটা পেশি কোষের মধ্যেই অসংখ্য নিউক্লিয়াস থাকে, কয়েকশো নিউক্লিয়াস থাকতে পারে একটা পেশি কোষে, ভাবা যায়? দেখো, এবং এটাকে কেন ডোরাকাটা পেশি বলতেছি, কেন চিহ্নিত পেশি বলতেছি, আশা করি তুমি বুঝে যাচ্ছ যে পেশির কোষগুলোর মধ্যে সাদা কালো ডোরা, সাদা কালো না আসলে, মানে গাঢ় এবং উজ্জ্বল ডোরা, সরি উজ্জ্বল এবং হালকা ডোরা এরকম আর কি দেখা যায়। এই জন্য এটাকে চিহ্নিত পেশি বা রৈখিক পেশি বলি, নলাকার আকৃতির। এবং যেগুলো একটু কালো রঙের ওইগুলাকে বলি এ ব্যান্ড, যেগুলো উজ্জ্বল বর্ণের, কালো না মানে এটাকে কি বলবো, গাঢ় বর্ণের, সেগুলো হচ্ছে এ ব্যান্ড। যেটা হালকা বর্ণের এটা আই ব্যান্ড বলি। এগুলো আরও ডিপে যাওয়া যায়, বাট আমাদের তো এগুলো আসবে না, এত ডিপে আসবে না, তা আমরা বেশি ডিপে যাব না, ঠিক আছে? ওকে, এরকম অসংখ্য পেশি কোষ নিয়েই কিন্তু একটা ফ্যাসিকুলাস তৈরি হয়, আর বেশ কয়েকটা ফ্যাসিকুলাস নিয়ে একটা বড় বান্ডেল তৈরি হয়। ওকে, হ্যাঁ, মাঝের আবরণ বলতে ফ্যাসিকুলাসের আবরণ পেরিমাইসিয়াম, আর এই বড় বান্ডেলের আবরণ হচ্ছে এপিমাইসিয়াম। ওকে, ঠিক আছে, তারপর চলো। আচ্ছা, এখানে আরো কিছু কথা ছিল, এই যে ফ্যাসিকুলাসের আবরণ পেরিমাইসিয়াম আর বড় বান্ডেল হচ্ছে এপিমাইসিয়াম। ওকে, এখানে নিউক্লিয়াস কয়টা পাবা? এই যে ভাই বলছে অলরেডি, কয়েকশো ডিম্বাকার নিউক্লিয়াস পাবা, এবং মাইটোকন্ড্রিয়া পাবা অসংখ্য। ঠিক আছে, অসংখ্য মাইটোকন্ড্রিয়া পাবা। আমাদের দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা কয়টা জানো? 6 6, মাঝখানে একটা 5, দুই পাশে 6, মাঝখানে একটা 5, 656টা। এর মধ্যে সবচেয়ে বড় পেশিটার নাম কি জানো? গ্লুটিয়াস ম্যাক্সিমাস।
গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই পেশিটা যদি তুমি চিনে থাকো, সবাই চিনো, হয়তো বা নামটা জানো না। এইটা হচ্ছে ছোটবেলায় বেত্রাঘাতে শিক্ষকরা, তোমাদের তো বেত্রাঘাত করা যাইতো না আসলে, আমরা কম বেশি খাইছি ছোটবেলায়, ঠিক আছে? পশ্চাৎ দেশ লাল করে দিত যে, এই পশ্চাৎ দেশের পেশিটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটাই দেহের সবচেয়ে বড় পেশি সাইজের দিক থেকে। লম্বার দিক থেকে যদি চিন্তা করো, তাহলে এই পুরো ফিমার জুড়ে একটা পেশি থাকে, একদম ফিমারের উপর থেকে শুরু হয়ে একদম এই পর্যন্ত। ওইটার নাম হচ্ছে সার্টোরিয়াস। সবচেয়ে লম্বা পেশিটার নাম হচ্ছে সার্টোরিয়াস। আচ্ছা, এগুলো যারা অ্যাডভান্স, হ্যাঁ, যারা একটু বেশি একটু মনে রাখতে চাও বা পড়তে চাও, তারা এই ব্যাপারগুলো একটু দেখে রাখবে। যাদের কাছে খুব কঠিন লাগছে নামগুলো, স্কিপ করতে পারো। আচ্ছা, তারপর সবচেয়ে ছোট পেশিটার নাম কি? সবচেয়ে ছোট পেশির নাম হচ্ছে স্ট্যাপেডিয়াস। তোমরা অলরেডি জানো স্টেপিস হচ্ছে সব থেকে ছোট অস্থি, ওইটার সাথেই থাকে স্ট্যাপেডিয়াস। তাহলে এটা তো সবাই পারবে, তাই না? স্ট্যাপেডিয়াস কানের মধ্যে মধ্যকর্ণে থাকে। ওকে, হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া, মজা আছে। হ্যাঁ, আজকে ফাইনালি তোমরা মজা পাচ্ছ। ওকে, তো বায়োলজিতে মাঝে মধ্যে একটু মজাও থাকে। এবার কেউ বুঝে না এই পড়াগুলো, তাই না? আমাদের সময়ও আসলে আমার কেউ ভালো মতন এগুলো বুঝাই না আনফর্চুনেটলি, বাট আমি তোরে ভালো মতো বুঝাই দিতে পারবো। এবং তুই ভুলবি না, তুই নিজের বডির পেশি দিয়েই উদাহরণ দিয়ে এগুলো সব মনে রাখতে পারবি। খালি আমার কথা একটু ভালো মতনে ফলো করতে হবে, কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? তাহলে এই অংশ থেকে অনেক প্রশ্ন আসছে, একটু স্টার্টার দিয়ে দেই। কঙ্কাল পেশির প্রকারভেদ থেকে কিন্তু জাহাঙ্গীরনগরে প্রচুর প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট আছে, এখানকার এক্সাম্পলগুলো লাগবে, কে কি করে সেটা জানতে হবে। ওকে ভাইয়া, শক্তিশালী পেশি জিহ্বা না? পেশি এখন জিহ্বার পেশি কি তোমার হাতের পায়ের পেশির মতো শক্তিশালী হবে? এটা তুমি কেমনে ভাবলা? ওকে, আসো আমরা এইগুলো একটু শিখে নিই, এটা ইম্পর্টেন্ট। ফ্লেক্সার মানে কি আমারে বলো তো? ফ্লেক্স করা মানে কি? ভাঁজ করে ফেলা। ওকে, তাহলে আমি একটা কাজ করব, আমার হাতকে আমি ভাঁজ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই আমার হাত, এই হচ্ছে আমার বাইসেপস পেশি। তোমরা যারা জিম টিম করো বা 2-4 দিন একটু ঘাটছো জিম নিয়ে, তারা অ্যাটলিস্ট এই পেশিটার নাম জানো, তাই না? এই পেশির নাম হচ্ছে বাইসেপস পেশি। আর নিচেরটার নাম কি বলো? ট্রাইসেপস। তাহলে এটা বাইসেপস, এটা ট্রাইসেপস। আমার সাথে সাথে নিজের বডিতে এক্সপেরিমেন্ট করতে থাকো, ঠিক আছে? বাইসেপস, ট্রাইসেপস। ওকে ওকে, এখন বাইসেপস পেশি তোমার কি করছে? ফ্লেক্স করছে। কিভাবে ফ্লেক্স করছে? দেখো আমার হাত, হাত এখন প্রসারিত, রাইট? এখন এই প্রসারিত হাতকে আমি যদি ভাঁজ করতে চাই, তাহলে আমার এই বাইসেপস পেশি একটা টেন্ডন আছে, কোথায় জানো? এইখানটা। বাইসেপস পেশিটা এইখানে একটা টেন্ডন দিয়ে জোড়া লাগানো। তো বাইসেপস যদি সংকুচিত হয়, তাহলে এই টেন্ডনে আসলে টান পড়ে। বাইসেপস সংকুচিত, এই টেন্ডনে টান। বাইসেপস সংকুচিত হলে এই টেন্ডনে টান পড়ে, পরে আমার কি হয়? হাতটা ভাঁজ হয়ে যায়। এই ভাঁজ করার সম্পূর্ণ ক্রেডিট কার? এই হাতটাকে যে ফ্লেক্স করলাম, এটা সম্পূর্ণ ক্রেডিট কার বলো? এটা বাইসেপসের না? তাহলে ফ্লেক্সর পেশির এক্সাম্পল হচ্ছে বাইসেপস। বুঝছো? ফ্লেক্সর পেশি কি করবে বলো? তাহলে ফ্লেক্সর পেশি কি করবে আমাদের? ভাঁজ করবে, ঠিক আছে? ভাঁজ করবে। এটা বাহুকে ভাঁজ করতে পারে, পাকে ভাঁজ করতে পারে। তার এক্সাম্পল কি বলো? বাইসেপস। যাদের এইসব থিওরিটিক্যাল ব্যাপার মনে থাকে না, তারা একটু এই যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ অন্য কিছু বললাম না, বেস্ট ফ্রেন্ড দিয়ে মনে রাখতে পারো। বি দিয়ে হচ্ছে বাইসেপস, এফ দিয়ে হচ্ছে ফ্লেক্সর, ঠিক আছে? তাহলে বাইসেপস হচ্ছে ফ্লেক্সর, ও ভাঁজ করে। ওকে, তারপর আসো এক্সটেন্সর পেশি। এক্সটেন্সর পেশি কি করবে? এক্সটেন্সর পেশি হচ্ছে এক্সটেন্ড করবে। ওকে, মানে এটা আগে ভাঁজ করা ছিল, এখন এটা সোজা করবে। ভাঁজ করা বাহু কি আজন্ম এরকম ভাঁজ করেই থাকবা, হাত গোটায় বসে থাকবা বাসায়? সোজা করতে হবে না? এই সোজা করার দায়িত্ব হচ্ছে এক্সটেন্সর পেশির, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো, তুমি মনে রাখবা পেশি কখনোই ধাক্কা মারতে পারে না। তোমরা মনে মনে ভাবতে পারো যে আমার এই বাইসেপসটা আগে টান দিয়ে হাতটাকে ভাঁজ করছিল, এখন এই বাইসেপসটাই ধাক্কা মারবে, ধাক্কা মারবে, এখানে টেন্ডনটা দিয়ে ও ধাক্কা দিবে এবং সে প্রসারিত হয়ে যাবে। না, না রে বাবা, পেশি কখনোই ধাক্কা মারতে পারে না।
ঠিক আছে? পেশি হচ্ছে এরকম টেনে টেনে কাজ করে। কি দিয়ে টানে? টেন্ডন দিয়ে টানে, ঠিক আছে? বুঝছো? ধরো আমি একটা সুতা দিয়ে একটা জিনিসটা টানতেছি, টেনে নিয়ে আসলাম। এখন তুমি যদি বলো ভাই সুতা দিয়ে একটা ধাক্কা দেন, ওই জিনিস যাবে? ধরো আমার সামনে ক্যামেরা আছে, আমি একটা চিকন সুতা দিয়ে ক্যামেরাটা টেনে টেনে কাছে আনলাম। এখন তুমি বললা যে ক্যামেরার ভাই একটা সুতা দিয়ে ধাক্কা দেন, কাম হবে? ওই পাশ থেকে যদি ক্যামেরাটা কেউ অন্যজন সুতা দিয়ে টেনে নিয়ে যায়, তাইলে ক্যামেরা আবার আগের জায়গায় যাবে। বুঝছো? এটা আমি ধরো ছোটবেলায় বুঝি নাই, তোমাদের আশা করি বুঝাইতে সচেষ্ট হব। তাহলে বাইসেপস এটা টান দিয়ে ভাঁজ করছিল, এখন বাইসেপস আর এটা ধাক্কা মারতে পারে না। তাহলে এই হাতকে, ভাঁজ করা হাতকে আবার সোজা করতে হইলে তোমার কি করতে হবে? আবার ওই টানই দিতে হবে। টান দিবে কে? অন্য একটা পেশি। এই যে ট্রাইসেপসের টেন্ডন আছে এইখানে, ঠিক আছে? তাহলে ট্রাইসেপসের টেন্ডন এখন কি করবে? দেখো, ট্রাইসেপস সংকুচিত হবে, এই টেন্ডনে টান পড়বে। ট্রাইসেপস সংকুচিত হইলে ওর টেন্ডনে টান পড়বে। ট্রাইসেপস সংকুচিত, টেন্ডনে টান। ট্রাইসেপস সংকুচিত, টেন্ডনে টান। হাত সোজা হয়ে গেল না? ট্রাইসেপসের টানে হাত সোজা হয়ে গেল। তাহলে এখন ট্রাইসেপস সংকুচিত হয়ে আছে। ওকে? তাহলে এক্সটেন্সর পেশি কি করবে বলো? ভাঁজ করা বাহুকে কি করবে? সোজা করবে, তাই না? এবং এটার এক্সাম্পল হচ্ছে ট্রাইসেপস। তুমি আমার জিজ্ঞেস করতে পারো যে ভাই এদের নাম এরকম কেন? বাই মানে দুই আর সেপস মানে মাথা। বাইসেপসের মাথা হচ্ছে দুইটা, ট্রাইসেপসের মাথা হচ্ছে তিনটা, এই জন্য এটার নাম ট্রাইসেপস। ঠিক আছে? আচ্ছা, আকিব বলছে ভাই বুঝি নাই, একটু ভিডিওটা পেছন থেকে যায় দেখো, না বুঝার কিচ্ছু নাই, জাস্ট বুঝার চেষ্টা করলেই তুমি বুঝবা। এটা একদমই সাধারণ পড়াশোনা হচ্ছে, মানে ধরো বায়োলজির ডিপ কিছু না, তুমি আমার বডি থেকে দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যাল। ট্রাইসেপস নিচে থাকে ভাইয়া, হ্যাঁ এই যে এটা ট্রাইসেপস, তোমার এটা পেছনেরটা ট্রাইসেপস, সামনেরটা বাইসেপস। ঠিক আছে? এই বলো বাইসেপস আর ট্রাইসেপসের ব্যাপারটা বুঝছো না, বুঝছো কিনা? এটা সবাই বুঝছো যে ফ্লেক্স করা বাইসেপসের কাজ, আর এটাকে এক্সটেন্ড করতে পারে না বাইসেপস। এক্সটেন্ড করতে হলে ট্রাইসেপসের সহযোগিতা নিতে হবে। ট্রাইসেপস সংকুচিত হবে, এটা টান দিবে। ট্রাইসেপস সংকুচিত হবে, না টান পড়বে, সোজা হবে। সবাই বুঝছো? আগে বুঝতা না? এরকম কেউ আছে যে ভাই আগে বুঝতাম না এখন বুঝতেছি? আচ্ছা, ট্রাইসেপসের মাথা তিনটা কেমনে? এটা কি আমি এখন তোর সব ফিগার টিগার দেখাবো? তাহলে তো তোর পড়া কঠিন হয়ে যাবে, পড়া বড় হয়ে যাবে। আমি বলছি বিশ্বাস কর না, এর তিনটা মাথা তিন দিক থেকে আসে, এসে মিলে একটা একটা পেশি হয় আর কি। আচ্ছা, আগেও বুঝছি এখনো বুঝছি, লাভ ইউ। আসো, অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর পেশির ব্যাপারটা একটু বুঝি। সবাই একটু আমার সাথে কোঅপারেট করতে হবে, নাহলে জীবনেও বুঝবা না, খালি মুখস্থই করতে হবে। এগুলো যে সত্য কথা তোমার বিশ্বাসই হবে না, তুমি ভাববা যে এগুলো তোমার প্যারা দেওয়ার জন্য এরকম নাম দিচ্ছে, এই প্যারা দেওয়ার জন্য এরকম কঠিন কঠিন পড়া বানাইছে। আচ্ছা, যেটা তোমাকে বলছি সেটা হচ্ছে, প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যাডাক্টর পেশি। আর আচ্ছা বলো, কোনো কিছুর সাথে অ্যাড করা মানে কি? অ্যাড করা মানে হচ্ছে যুক্ত করা, কাছে নিয়ে আসা, তাই না? তাহলে ধরো তোমার হাত বা দেহের কোনো অংশকে যে দেহের অক্ষের কাছে নিয়ে আসি, অক্ষ তো তুমি চিনো, রাইট? অক্ষ চিনো না? বডির এখানটা, এটা তো অক্ষ। বলো এখন আমার হাত কোথায় আছে? অক্ষ থেকে দূরে। এখন কোথায় আছে? অক্ষের নিকটে, রাইট? তাহলে যদি কোনো পেশি আমাদের দেহের পার্টসগুলোকে অক্ষের কাছে নিয়ে আসে, সেই পেশিটা সংযুক্ত করলো না, এই হাতগুলোকে দেহের কাছে এনে সংযুক্ত করলো না, তাহলে তাকে তুমি অ্যাডাক্টর বলবে। তাহলে ও কি করবে বলো? ও কাছে নিয়ে আসবে, হ্যাঁ, দেহের কোনো অংশকে কাছে নিয়ে আসবে। আর অ্যাবডাক্টর হচ্ছে ওর বিপরীত, তাহলে ও হাতকে কই নিয়ে যাবে? দূরে নিয়ে যাবে। এই দুটার এক্সাম্পল এখন লাগবে, সবাই আমার মতো করবা। সবাই ডেল্টয়েড পেশি চিনো? সবাই ডেল্টয়েড পেশি চিনো? সবাই ডেল্টয়েড পেশির উপর হাত রাখো। ডেল্টয়েড পেশির উপর হাত রাখো। রাখছো? তুমি বলবো ভাই চিনি না। এই যে ডেল্টয়েড পেশি, যেই না তুমি টিকা খাইছিলা ছোটবেলায়, মানে টিকার দাগ এখনো রয়ে গেছে। রাখছো সবাই? এরকম করে হাত রাখো ভাইয়ের মতো। আচ্ছা, এখন তো কমেন্ট করতে পারবো না, সমস্যা নেই, আমি বিশ্বাস করছি তোমরা রাখছো। এখন ফিল করো একটু, এটা কেমন, নরম না শক্ত? আমারটা তো নরম হয়ে আছে। আর তার মানে কি? তার মানে হচ্ছে আমার ডেল্টয়েডটা এখন প্রসারিত অবস্থায় আছে। মনে রাখবা, পেশি সবসময় সংকুচিত হয়ে কাজ করে, ঠিক আছে? পেশি যেহেতু টেনে কাজ করে, তার মানে তাকে সংকুচিত হতে হয়। পেশি সবসময় শক্ত দেখতেছি ভাইয়া, তাহলে তুমি মানুষ না, তুমি অন্য কিছু। ঠিক আছে? তুমি এরকম করে শক্ত করে রাখছো, এরকম শক্ত করতে বলি নাই, সিম্পলি এনে ফিল করে দেখো, এই দা একটা নরম। ঠিক আছে? শোনো, পেশি সবসময় সংকুচিত হয়ে কাজ করে, তাহলে আমার পেশি এখন কেমন আছে? এই ডেল্টয়েড পেশি এখন প্রসারিত আছে। ওকে, ডেল্টয়েড পেশি এখন প্রসারিত আছে। এবার দেখো, আমি হাতটাকে বডি থেকে দূরে নিচ্ছি, হাতটাকে দূরে এখন তুমি ফিল করো,
এখন ফিল করো, দেখো কি শক্ত, তাই না? তাহলে ডেল্টয়েড পেশি এখন শক্ত হয়েছে মানে কি? ডেল্টয়েড পেশি এখন কাজ করছে, রাইট? ডেল্টয়েড পেশি সংকুচিত হয়েছে এবং কাজ করছে। ডেল্টয়েড পেশি কাজ করলে তোমার হাত কই যাচ্ছে? দেহের কাছে আসতেছে না দূরে যাচ্ছে? দেহ থেকে দূরে যাচ্ছে। দেহ থেকে দূরে গেলে এটাকে তুমি অ্যাডাক্টর বলবা? ও কি অ্যাড করলো কিছু? না, ও হচ্ছে অ্যাবডাক্টর, দেহ থেকে দূরে সরাই নিচ্ছে। ঠিক আছে, ও দেহ থেকে দূরে সরাই নিচ্ছে না তোমার হাতটাকে। ও সংকুচিত হইলেই হাতটা দেহ থেকে দূরে চলে যায়। এই জন্য এটাকে বলবো অ্যাবডাক্টর, ও দূরে পাঠাই দিছে হাতকে। ঠিক আছে, তাহলে পেশিটার নাম কি বলো? ডেলটয়েড। এই কে কে বুঝো নাই, আবার প্র্যাকটিস করো। এই যে ডেলটয়েড এখন প্রসারিত, ডেলটয়েড কোনো কাজ করতেছে না, তাই না? নরম আছে, এই জন্য আমার হাতটাও দেহের কাছে। ডেলটয়েড যখনই কাজ করবে, এই ডেলটয়েড কাজ করতেছে কারণ ডেলটয়েড শক্ত হচ্ছে। ওমা, আমার হাত তো দূরে চলে গেছে। ডেলটয়েড কাজ করলে হাত দূরে চলে যায়, তাই সে অ্যাবডাক্টর পেশি শেষ। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, শ্যাম্পুর মতো ক্লিয়ার হয়ে গেছে। এইবার আসো, এইবার একটু পিঠের পেশির কথা দেখতে হবে। ধরো আমার হাতটা দূরে আছে, ওকে? কিভাবে বুঝাবো তোমাকে? পিঠ দিয়ে সামনে কেমনে বুঝাবো? আচ্ছা, আমার পিঠের এইখানটাতে একটা পেশি আছে, ওকে? এইখানে, এটার নাম হচ্ছে, তোমরা অনেক কঠিন নাম বলতে পারো না, অনেকেই সহজ করে বলে যে লইট্টা মাছ ধরছি, বাট এটার ভালো নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ওকে? লইট্টা মাছ ধরছি না। তাহলে আমি একটু যদি লিখি ল্যাটিসিমাস ডরসি। সো ডরসি মানে হচ্ছে পিঠের মাসল, আর ল্যাটিসিমাস ওর একটা নাম হয়েছে। এই পেশিটার, ঠিক আছে, এই পেশিটার একটা মাথা লাগানো থাকে তোমার এইখানে, এই পিঠ থেকে এসে এইখানে লাগানো থাকে, ওকে? আচ্ছা, এবার আমার প্রসারিত হাত দেখো, হাতটা প্রসারিত। যখন আমার এই পেশিটা সংকুচিত হয় তখন হাতে টান পড়ে। পেশিটা সংকুচিত হলে, পিঠের পেশি এখন শক্ত হয়ে যাচ্ছে আসলে, তো এই ল্যাটিসিমাস পেশি সংকুচিত হলে হাত দেহের কাছে চলে আসে, বুঝছো? তাহলে ও ল্যাটিসিমাস পেশি যখন সংকুচিত হচ্ছে তখন ও কাজ করছে, কাজ করে তোমার হাতকে কোথায় নিয়ে আসছে? দেহের কাছে নিয়ে আসতেছে, রাইট? তাহলে তুমি ল্যাটিসিমাস ডরসিকে কি বলবা? অ্যাডাক্টর বলবা। বলো, পারবো কিনা? এই চারটা পারবো কিনা বলো? পারবো? আচ্ছা, এই পরীক্ষার হলে আবার এরকম করো না, হ্যাঁ? পরীক্ষায় আসলো, তুমি এই টিপাটিপি করতেছো, এই উপরে তুলতেছো, পিঠ দেখতেছো, স্যার ভাববে তুমি কি না তন্ত্রমন্ত্র করতেছো, হ্যাঁ, ভয় পেয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে ফ্লেক্সর এক্সটেনসর আর বলার দরকার নেই, কারণ এটা বেশ কয়েকবার বলছি। অ্যাবডাক্টর পেশি দেহের অক্ষ বলতে দেহের মাঝখানটা বোঝায়। এইখান থেকে দেহের কোনো পার্ট, যেমন হাত, এটাকে দূরে নিয়ে গেলে এটা অ্যাবডাক্টর। আর অ্যাডাক্টর অ্যাড করবে, সে কাছে নিয়ে আসবে হাতকে। তাহলে আমরা দেখলাম ল্যাটিসিমাস ডরসি, এই যে এখন ল্যাটিসিমাস ডরসি প্রসারিত অবস্থায় আছে। ও যদি সংকুচিত হয়, এখানের একটা মাথা, পেশির একটা মাথা লাগানো আছে কোথায়? এখানে, ঠিক আছে? তাহলে ও সংকুচিত হলে এই মাথায় টান পড়ে, এই মাথায় টান পড়লে হাত কোথায় চলে আসে? টান পড়ে দেহের কাছে চলে আসে। তাহলে ল্যাটিসিমাস পেশি সংকুচিত হয়ে হাতকে দেহের কাছে চলে নিয়ে নিয়ে আসতেছে, তাই এটা অ্যাডাক্টর। আর অ্যাবডাক্টর পেশি কোনটা? ডেল্টয়েড। কেন? কারণ ডেল্টয়েড সংকুচিত হলে, এই যে ডেল্টয়েড এখন প্রসারিত, এই যে ডেল্টয়েড এখন সংকুচিত, কারণ সে শক্ত হয়ে আছে। সংকুচিত হলে হাত দূরে চলে যায়, তাই এটা অ্যাবডাক্টর। কয়বার বললাম? স্টিল বলতেছো, রিক্যাপ প্লিজ। তুমি একটু পিছাও, পিছায় আবার শুনো, ওকে? তারপর আসো, ডিপ প্রেসার পেশি কি করবে? কোনো কিছুকে নিচে নামাই দিবে। ধরো কোনো কিছু তোমার ভার্সিটির প্রশ্ন দেখে, বায়োলজির প্রশ্ন দেখে তোমার মুখটা হা হয়ে গেল, তাহলে এই যে চোয়ালটা যে হঠাৎ করে এরকম হয়ে যায় মাঝে মধ্যে তোমাদের, এটার জন্য একটা ডিপ প্রেসার পেশি কাজ করে, ঠিক আছে? তাহলে এটা কোনো কিছুকে কি করে? নিচে নামাই দেয়। এক্সাম্পল কি? ডিপ প্রেসার ম্যান্ডিবুলি, ম্যান্ডিবলের মধ্যে থাকে, তাই এটা ডিপ প্রেসার ম্যান্ডিবুলি, সবাই পারবে। লিভেটর পেশি কি করবে? তো সারা জীবন কি তুমি হা হয়েই থাকবা? এই পড়ে যাওয়া চোয়ালকে আবার উপরে তুলতে হবে না? তাহলে যে উপরে উঠলো, এটা কোন পেশি করলো জানো? এইখানে একটা পেশি থাকে, ঠিক এইখানটাতে, এটার নাম হচ্ছে ম্যাসেটার। নাম কি বলো? নাম হচ্ছে ম্যাসেটার পেশি। সে এটাকে উপরে তুলবে, ঠিক আছে? এটাও ম্যান্ডিবলের এখানেই থাকে। রোটেটর পেশি কি করবে? চক্রাকারে ঘুরাইতে হেল্প করবে। ধরো আমি তো নৃত্যটা তোমাদের দেখাইতে পারতেছি না, এখানে একটু উঁচু কিছু থাকলে সবচেয়ে ভালো হইতো। ধরো আমার পাটাকে আমি এখন ঘুরাচ্ছি, ঠিক আছে? তোমরা বুঝতেছো কিনা জানি না।
এই দেখো পুরাই ঘুরাচ্ছি, ঠিক আছে, এরকম করে ঘুরাচ্ছি। তাহলে ফিমারের মস্তক তো দেখো কি সুন্দর গোল্লা, তাই না? এটার খুব সুন্দর করে ঘুরানো যায়। ধরো যে এখানে আমি ধরো এটা এরকম করে ঘুরাচ্ছি ফিমারটাকে। তো এইটা কোন পেশি এটা হেল্প করে? পাইরিফর্মিস নামক একটা পেশি আছে, পাইরিফর্মিস। এই পাইরিফর্মিস তোমার ফিমারকে এরকম করে ঘুরাইতে হেল্প করে। ওকে, আচ্ছা, মনে থাকবে। প্রথম চারটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রথম চারটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের শরীরের সব জায়গায় কি টেন্ডন আছে? তোমার যেখানে ঐচ্ছিক পেশি আছে সেখানে টেন্ডন আছে। ভাইয়া নাচ দিলে কি এটা হয়? হ্যাঁ, নাচ দিয়ে যদি তুমি পা এরকম করে ঘুরাও তাহলে হবে। হাত ঘুরালে হবে, কিন্তু এখানে অন্য পেশি, ওইটার নাম তোমার বইতে নাই। তুমি কি চাও আমি তোমাকে 656টা পেশির নাম শিখাই? যদি না চাও তাহলে আমাকে উস্কে দিবা না প্লিজ। ওকে, তাহলে এটা গেল। এটা ইম্পর্টেন্ট একটা স্লাইড ছিল, সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এগুলো সবই ঐচ্ছিক পেশি ছিল আগের স্লাইডে যা পড়লাম। ওকে, তারপর আসে হচ্ছে অনৈচ্ছিক পেশি, যারা একটা মসৃণ পেশি বা অরৈখিক পেশি বা ভিসেরাল পেশি। ভিসেরাল মানে ভেতর দিকে থাকবে। ওকে, এই পেশিগুলোর সাইজ দেখো, এটাকে তুমি ভুলেও নলাকার বলবা না, এরা মাকো আকৃতির। ভাই মাকো আকৃতি কি জানি জিজ্ঞেস করবা। এই যে প্রান্ত দুইটা সরু, মাঝখানে মোটা, এমন হইলে তুমি এটাকে বলবা মাকো আকৃতি। ইংরেজিতে বলে স্পিন্ডল শেপড। এখানে নিউক্লিয়াস তুমি একটাই পাবা, কয়েকশো নিউক্লিয়াস বা একাধিক নিউক্লিয়াস পাবা না, এই আর কি, ঠিক আছে? এবং এদের অবস্থান কোথায়? সব নালীর মধ্যে থাকবে, পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি। আচ্ছা, বাই এনি চান্স কেউ কি মূত্রথলির অনিচ্ছিক পেশিটার নাম পারবা? মানে তোমাদের শর্টের বাইরের একটা চ্যাপ্টারে আছে, মেডিকেলের জন্য কেউ যদি প্রিপারেশন নিয়ে থাকো এখানে, তাহলে তার পারার কথা। এই নেফ্রন কি পেশি রে? চঞ্চল, আমাকে গুলি করে দে তুই। নেফ্রন পেশি না, নেফ্রন হচ্ছে বৃক্কের একক। মূত্রথলি আর বৃক্ক কি এক জিনিস হইল রে? অনেকজন আছো, কেউ কি দেখি একটু ফেসবুকে কেউ পারো কিনা, এমনিই জাস্ট, পরীক্ষাতে আসবে না। এই ভেরি গুড, নাহিন বলে ফেলছে ডেট্রুসর। ডেট্রুসর পেশি বলে এটাকে। আচ্ছা, মূত্রথলির অনিচ্ছিক পেশিটার নাম হচ্ছে ডেট্রুসর পেশি। তোমরা এখানে হিসাব গন্ডগোল পাকাই ফেলতে পারো, মনে মনে ভাববা ভাই বলছে মূত্রথলিতে অনিচ্ছিক পেশি, কিন্তু আমি তো ইচ্ছা অনুযায়ী মূত্র ত্যাগ করতে পারি, তাহলে অনিচ্ছিক পেশি কেমনে হইল? ভাইরে, মূত্রথলির পেশি, মূত্রথলি একটা ত্রিকোণাকার অঙ্গ, হ্যাঁ, তো এটার পুরোটা পেশি অনিচ্ছিক, কিন্তু এটার যে দরজাটা, এখানে একটা স্ফিংটার থাকে বা একটা দরজার মতো থাকে যেদিক দিয়ে মূত্র বেরোবে, এইটা তর ঐচ্ছিক, ঠিক আছে? এই স্প্রিংটারটা শুধুমাত্র ঐচ্ছিক, আর এই পেশিটা কিন্তু অনৈচ্ছিক। বুঝছো? আমরা কি মূত্রথলি থেকে মূত্র বের করব কি করব না সেটা আমরা কন্ট্রোল করতে পারি। তারপর দেখো জরায়ু, ছেলেদের থাকে না, মেয়েদের থাকে, আমরা সবাই মায়ের জরায়ুতে ছিলাম, সেটা অনিচ্ছিক পেশি। অন্ত্র, ওই পৌষ্টিক নালী, অন্ত্র, পাকস্থলী, এগুলো সবই অনিচ্ছিক পেশি, আগেই বললাম। তাহলে অবস্থানগুলো ইম্পর্টেন্ট। ওকে, তারপর আয়, নিউক্লিয়াস কার্ডে থাকবে একটা। ওদের সার্কোলেমাটা খুবই অস্পষ্ট থাকে, ঠিক আছে? সার্কোলেমাটা বোঝা যায় না। আর ওদের নিঃসারকাল কেমন পড়াইছি তোমাকে, ওরা খুব নিঃসারকাল খুব বেশি, এই জন্য খুব দ্রুত ওরা সঞ্চালিত হইতে পারে না, খুব ধীরে ধীরে কাজ করে। পেরিস্টালসিস মানে কি জানো? ওই যে অন্ত্র দিয়ে খাবার যাচ্ছে না, তুমি যদি মানে কখনো যদি এখান থেকে কেউ যদি ভুলক্রমে ডাক্তার হয়ে যাও, মেডিকেলের সার্জারিতে তুমি দেখবা যে অ্যাবডোমেন ওপেন করলে পরে পেরিস্টালসিস হচ্ছে, এটাও দেখা যায়, ঠিক আছে? যে তোমার অন্ত্রগুলো এরকম করে মুভ করতেছে, ক্রমসংকোচন প্রসারণ, খাবারটা সামনের দিকে যাচ্ছে খুব ধীরে ধীরে, তো এগুলো খুব ধীর। ওকে, তারপর আসো আমরা হৃৎপেশি পড়ি। হৃৎপেশির অবস্থান, তুমি হাসবা যে ভাই হৃৎপেশির অবস্থান তো হৃৎপিণ্ড আমরা জানি, তো হৃৎপিণ্ডের কোন লেয়ারটা? উত্তর হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়ো মানে মাসল, তাই না? এই মায়োকার্ডিয়ামটাই কিন্তু হৃৎপেশি দিয়ে তৈরি। হৃৎপেশির একটা বৈশিষ্ট্য যেটা না জানলে কারোরই চান্স হবে না, কোনো জায়গাতেই চান্স হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা শুধুমাত্র হৃৎপেশির থাকবে আর কারোরই থাকবে না। এই জিনিসটা কি ভাই? এই দেখো, এইটা হচ্ছে এখান থেকে একটা কোষ শুরু হয়েছে, হৃৎপেশির একটা কোষ শুরু হয়েছে, এইটা এসে এখানে শেষ হয়েছে, তারপর আবার একটা শুরু হয়েছে। তাহলে দুইটা কোষের মাঝখানে আমরা দেখতে পাই একটা জায়গা একটু পুরু হয়ে ডিস্কের মতো গঠন নিচ্ছে, ওই জায়গাগুলোকে আমরা বলি ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে এখানে গাঢ় রং করে দিচ্ছে, দেখছো?
ইন্টারক্যালেটেড ডিস্কগুলো দেখছো? দাঁড়াও আমি এটাকে সাদা রং করি, সাদা তো মিলাই যাবে, নীল করি। এই যে এই অংশটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড মানে হচ্ছে নিবেশিত, দুইটা কোষের মধ্যে সে নিবেশিত হয়ে আছে, ঠিক আছে? এমন একটা ডিস্কের নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা শুধু হৃৎপেশিতে থাকবে আর কোথাও থাকবে না। ওকে, আর হচ্ছে এখান থেকে তুমি আরেকটা ব্যাপার খেয়াল করো, এইখানে পেশিগুলোর মধ্যে কিন্তু শাখা দেখা যাচ্ছে, হৃৎপেশির মধ্যে শাখা দেখা যাচ্ছে, অন্যান্য কোনো পেশিতে কিন্তু শাখা নাই, তাই না? আর এদের একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, ওকে? এবং এটা ডিম্বাকার নিউক্লিয়াস। এই তো গঠনটা দেখতে ডোরাকাটা লাগতেছে না? তাহলে এটা ঐচ্ছিক পেশির মতো গঠন, বাট কাজ কি ঐচ্ছিকের মতো? তুমি যদি বলো যে এই হৃৎপিণ্ড তুই একটু থাম এবার, ও থামবে? এই তুই একটু জোরে চল, ও চলবে? তোমার কথা ও শুনবে না, তাহলে এটা ঐচ্ছিক না। ওকে, ঠিক আছে। আর এখানে নিউক্লিয়াস কয়টা থাকছে বলো? নিউক্লিয়াস তো একটাই বললো ভাই। মাইটোকন্ড্রিয়া কয়টা থাকবে জানো? 5,000, প্রায় 5,000 মাইটোকন্ড্রিয়া থাকে একটা কোষের মধ্যে। এত মাইটোকন্ড্রিয়া দিয়ে ও করবে কি? ওর যে পরিমাণ কাজ করতে হয় কন্টিনিউয়াসলি, এগুলো শক্তি বানাইতে হবে না, এটিপি বানাইতে হবে না। পাওয়ার হাউস তুমি কাকে বলো? মাইটোকন্ড্রিয়াকে বলো না? তাহলে আল্লাহ দুহাত ভরে ওদেরকে মাইটোকন্ড্রিয়া দিচ্ছে, এক একটা কোষে 5,000 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। ওকে, আমার একটা বিখ্যাত লাইন আছে, আমি কখনো তোমাকে বলছি কিনা, যে ছবি দেখতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যারা 3 রকমের পেশির ছবি দেখে নাই, মুখস্থ করছে, হে ঝড় না, হে একদম সাইক্লোনের আর্তনাদ শুনবে, এ দেখবে কিছুই মনে থাকতেছে না। আর যে ছবিগুলো মনে রাখছে তাকে আমার জোর করে শিখাইতে হবে না যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, শাখান্বিত থাকে, একটা নিউক্লিয়াস থাকে প্রত্যেকটা কোষে, এগুলো শিখাইতে হবে না। ওকে, আচ্ছা, আমরা এখন যা পড়লাম এগুলাকে সামারি করি। কিছু তথ্য আমি ইচ্ছা করি পড়াই নাই, ছকে পড়াবো, তাই দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলি নাই তোমাদের। আচ্ছা চলো তাহলে সেটা একটু পড়ি। আসো আমরা প্রথমে দেখি যে পেশি তন্তুর গঠনটা কিরকম। ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি এটা কিরকম বলো? এটা হচ্ছে নলাকার, তাই না? এটা হচ্ছে তোমার নলাকার। অনিচ্ছিক পেশির ক্ষেত্রে কেমন দেখলা? মাকো আকৃতি, তাই না? হৃৎপেশির ক্ষেত্রে কেমন দেখলা? এটা নলাকার বলা যায়, তবে কি শাখান্বিত, তাই না? তবে এটা শাখান্বিত। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থগুলো মনে রাখা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। স্টিল কেউ যদি এটার একটু সেন্স নিতে পারো তাহলে সবচেয়ে ভালো। মুখস্থ করে 6টা পয়েন্ট তুমি মনে রাখবা, যে 6টা দৈর্ঘ্য প্রস্থ। ইটস টাফ, আই নো দ্যাট, বাট অপশনে কখনো কখনো দিয়ে দেয় আর কি। খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না, তবে পেশির অংশ যেহেতু অনেক ইম্পর্টেন্ট, চলে আসলে আমরা কী বা করবো। মনে রাখবো সবচেয়ে লম্বা হয় হচ্ছে ঐচ্ছিক পেশি, এজন্য এদের দৈর্ঘ্যটাকে আমি শুধু এই সবগুলোর মধ্যে শুধু মিলিমিটার একটাই আছে, সেটা হচ্ছে রৈখিক পেশির দৈর্ঘ্যটা। এবং এটা কত জানো? এটা হচ্ছে 1 থেকে 40 মিলিমিটার, 1 থেকে 40 মিলিমিটার। অপরদিকে এটার ব্যাস হচ্ছে মাইক্রোমিটারে, ব্যাস তো অত মিলিমিটার অত বড় হবে না। দেখো এটা কিন্তু একটা কোষ, একটা কোষ মিলিমিটারে তুমি খালি চোখে দেখতে পাবা কোষটা, একটা পেশি কোষকে তুমি খালি চোখে দেখতে পাবা। 40 মিলিমিটারের একটা সুতা তুমি দেখতে পাবা না, মানে 4 সেন্টিমিটার প্রায়, এতটুকু একটা পেশি কোষ হইতে পারে। সেন্স নিয়ে আসতে পারলে মনে থাকে, নয়তো মনে থাকতে চায় না আর কি, না থাকলে আর কি করবা, বাদ দিবা। আচ্ছা, আর এটার ব্যাস কত জানো? 10 থেকে 40। তাহলে এর সংখ্যাগুলো দেখো একটু, 1 থেকে 40, 10 থেকে 40, কোনটা মিলিমিটার কোনটা মাইক্রোমিটার, এটা চিন্তা করলেই কিন্তু এটা বের করা যায়, যে দৈর্ঘ্যটা হবে মিলিমিটারে, প্রস্থটা হবে মাইক্রোমিটারে। আচ্ছা, ওদের ক্ষেত্রে আসি। মসৃণ পেশির দৈর্ঘ্যটা হচ্ছে মাইক্রোমিটারে, মানে এগুলো ছোট হয়, রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশির মতো এত বড় হয় না। ওকে, তাহলে এদের দৈর্ঘ্য হয় তোমার, যদি বলি কত হয়, 15 থেকে 200, 15 থেকে 200 মাইক্রোমিটার পর্যন্ত হয়। হৃৎপেশিরটা হয় হচ্ছে 100 থেকে 150। ওকে, আর এইটা হয় 12 থেকে 15, এই 15 আর এই 15-এর সাথে একটা কানেকশন করে মিল রাখতাম। আচ্ছা, আর এটা হয় 8 থেকে 10। এই হচ্ছে সংখ্যাগুলো, মনে থাকলে থাকবে, না থাকলে নাই। সার্কুলে আমার ব্যাপারগুলো চলে আসি, চলো। ঐচ্ছিক পেশিতে এটা কি স্পষ্ট, অনিচ্ছিকে বললাম এটা হচ্ছে অস্পষ্ট। হৃৎপেশির ক্ষেত্রে এটাকে তোমার বইতে লিখছে হচ্ছে সূক্ষ্ম, ঠিক আছে? সূক্ষ্ম যেভাবে আছে এভাবেই শিখি আমরা। নিউক্লিয়াসের সংখ্যা এখানে কয়টা? কয়েকশো। এখানে 1টি, এখানেও
একটি। অনুপ্রস্থ রেখা মানে ওই ডোরা কাটা রেখাগুলো তুমি শুধু কই দেখতে পাবা? রৈখিক পেশিতে দেখতে পাবা। আর কারোর মধ্যে ডোরা কাটা রেখাগুলো কি দেখতে পাবা অন্য কারোর মধ্যে? হ্যাঁ, যেহেতু এটার গঠনটা হৃৎপেশির গঠনটা নলাকার বা রৈখিক পেশির মতোই, তাহলে এখানেও তুমি ডোরাকাটা রেখাগুলো দেখতে পাবে, শুধু অনিচ্ছিকে দেখতে পাবে না। ছবি যদি দেখো, ছবির মধ্যে কিন্তু আছে ডোরাকাটা রেখাগুলো। এই দেখো ডোরাকাটা রেখাগুলো দেখতে পাচ্ছ না? তারপর নিউক্লিয়াসের অবস্থান, রৈখিক পেশির ক্ষেত্রে এটা অবস্থান করে একদম পরিধির দিকে। কেন বলো তো? কারণ সেন্টারে অবস্থান করে হচ্ছে মায়োফাইব্রিলগুলো, সুতাগুলো। আর মসৃণ পেশির ক্ষেত্রে এটা অবস্থান করে কোথায়? কেন্দ্রে। কেন্দ্রে অবস্থান করে। শব্দটা কি কেন্দ্রে বলছে এটা বইতে? মানে স্ফীত অংশে বলছে, হোয়াটএভার, ওইটাই ওর কেন্দ্র। এটা হচ্ছে কোথায় অবস্থান করে? কেন্দ্রে অবস্থান করে। তারপর শাখা প্রশাখা রৈখিক পেশিতে থাকবে না, অনিচ্ছিক পেশিতে থাকবে না, শুধুমাত্র হৃৎপেশিতে শাখা প্রশাখা পাবে। এগুলো তো আমি পারি কারণে আমার কাছে সোজা লাগতেছে, আমি বলে বলে ফেলতেছি। তুমি একটু ছবিটা কল্পনা করো। আচ্ছা, তোমরা এই যে যারা এইখানে এই যে কি ধরনের কি কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নটা মাঝে মধ্যে খুঁজে পাওয়ার জন্যে মানে আমি কমেন্ট দেখি যে তোমরা কোনো প্রশ্ন করলা কিনা। তো তোমাদের এইসব হাবি জাবি এত বড় বড় কমেন্ট, এগুলোর জন্য আমি আসলে খুঁজেও পাই না যে কারো দরকারি কোনো কমেন্ট থাকলে সেটাও আমার চোখে পড়ে না। তাহলে তুমি কিন্তু অন্যেরও ক্ষতি করছো, তাই না? আচ্ছা, আলিম স্যারের বইয়ের দৈর্ঘ্য এবং ব্যাসের মান ভিন্ন দেওয়া, তাহলে তুমি কি মনে করছো যে সবগুলো বইয়ের দৈর্ঘ্য এবং ব্যাসের মান তুমি আলাদা আলাদাভাবে শিখবা? যে কোনো একটা তোমাকে শিখতে হবে। তুমি চাইলে আলিম স্যারটা পড়তে পারো, বাট এগুলো কাছাকাছি, ঠিক আছে, মানগুলো কাছাকাছি। হ্যাঁ, লিখিতের জন্য অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, এটা অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। এই সবগুলো পয়েন্টই সব কিছুর জন্যই গুরুত্বপূর্ণ। পেশির পার্টটা আমি তোমাকে আগেই বলছি, ইন্টারক্যালটেড ডিস্ক ওদের থাকবে না, ওদেরও থাকবে না, শুধু থাকবে হৃৎপেশির, রাইট? তারপর আসো প্রকৃতি। এটা তো আমরা প্রকৃতির নামের মধ্যে আছে, এটা হচ্ছে ঐচ্ছিক, এটা হচ্ছে অনৈচ্ছিক। আর এটাকে কি বলবা? এটাকে তুমি বলবা হচ্ছে ছন্দময়, ঠিক আছে? এটাকে ওরা বলছে হচ্ছে ছন্দময় বলছে না, বা অনৈচ্ছিক বলতে পারো। প্রকৃতিতে না, এই সংকোচনের ক্ষমতাকে ছন্দময় বলছে, এটা আসলে অনৈচ্ছিকই বলো। প্রকৃতি তো তার অনৈচ্ছিক। ওকে, তারপর সংকোচনের ক্ষমতা, ক্ষমতা কি? এটার তো ক্ষমতা বেশি। সংকোচনের ক্ষমতা কি? সংকোচন কি হবে? দ্রুত হবে, তাই না? এখানে হচ্ছে মন্থর হবে, খুব ধীরে হবে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ছন্দময়, ছন্দে ছন্দে হার্টবিট করবে। অবস্থান তো তুমি জানোই, রৈখিক পেশি উদাহরণ পড়াইছি না, অবস্থান। মসৃণ পেশি কই থাকবে, এটা কই থাকবে, পড়াইছি এগুলা। কাজ, রৈখিক পেশির কাজ হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করা, হাত পা এগুলো নড়ানোর জন্য, তাই না? মসৃণ পেশির কাজ হচ্ছে আমাদের এই ভেতরের অঙ্গগুলোর সাথে রিলেটেড, পেরিস্টালসিস বা ধরো রক্ত প্রবাহের ক্ষেত্রে রক্তনালীকে সংকোচন প্রসারণ, এগুলো মসৃণ পেশির কাজ। আর হৃৎপেশির কাজ হচ্ছে পাম্প করা। চিত্র, চিত্র আর আমি এখানে আঁকলাম না, কারণ চিত্র তোমাকে দেখিয়েছি। তো এই হচ্ছে ওদের পার্থক্যগুলো, ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, শিহাব বলছো যে আমার যেখানে একটা আওয়াজ হচ্ছে এটা ক্যামেরার প্রবলেমের জন্য হয়। ডাক্তার হিসেবে আমাকে প্রথম যে কোনো রোগের ট্রিট করতে হলে আমাকে প্রথম ডায়াগনোসিস করতে হয় যে তার কি হয়েছে। কি হয়েছে এটা না বোঝা গেলে আন্দাজে ওষুধ দিলে আর ডাক্তার হলাম কই? ডাক্তারির আসল কঠিন পার্ট হচ্ছে তোমাকে রোগ বুঝতে হবে, যে কি রোগ। ওষুধ দেওয়া ইজি, ঠিক আছে, রোগ বের করাটা হচ্ছে কঠিন ডাক্তারির প্রেক্ষাপট থেকে। এই ব্যাপারটা নিয়ে আমি এবং আমার এইখানে আশেপাশে যারা আছে সবাই অনেক সময় দিছি। আমরা 2টা ক্যামেরা চেঞ্জ করেছি, আমি 2টা মাইক কিনেছি, যে ক্যাবলগুলো আছে এগুলো আমি ডাবল ট্রিপল করে কিনছি, 3টা করে ক্যাবল কিনছি। ফাইনালি এটার যে সলিউশন সেটা আমি জানতে পারছি, ক্যামেরা হচ্ছে দিতে হবে, আপডেট দিতে হবে। তো ক্যামেরা আপডেটের কাজ আসলে চলমান, এটা এখনো পুরোপুরি সারে নাই, শেষ হয় না। এই জন্য ক্লাসের মধ্যে তোমরা একটু একটু হয়তো বা পাচ্ছ শব্দটা, বাট ইট উইল বি সলভড ইন নেক্সট ক্লাস, যেটা আমাদের ডিসেম্বরে হবে। এর মাঝখানে ভাইয়া অবশ্যই এটা ফিক্স করবে, বাট আমার কর্মঘণ্টা থেকে একটা বড় সময় এটার পেছনে দিছি। স্টিল ইটস মাই ফেইলার যে আমি এটা ফিক্স করতে পারি নাই, বাট থ্যাঙ্কস টু ইউ গাইজ, কারণ তোমরা ভীষণ কোঅপারেটিভ ছিলা।
তোমরা এটাকে উপেক্ষা করে আমার ক্লাস করে গেছো। সো আমি একদম হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমাদের জানাই, ঠিক আছে? আচ্ছা, এই ওকে, এটা আমরা খুব ভালো মতনে বুঝাই ফেলছি। আর যারা বলছো ভাই এই যে মাথাগুলো একটু দেখান, বাইসেপস ট্রাইসেপসের, আয় দেখাই তোকে। এই বাইসেপসের দুইটা মাথা দেখ, এই যে একটা বাইসেপসের মাথা, এই যে আরেকটা বাইসেপসের মাথা, এগুলো সাদাগুলা কি টেন্ডন, ঠিক আছে? এই হচ্ছে সামনের বাইসেপস। ট্রাইসেপসের মাথা হচ্ছে এখানে একটা ওই পেছন দিকে আরেকটা, তিনটা মাথা। দেখছো ছবির মধ্যেই কিন্তু সব আছে। আচ্ছা, এই দুইটা পেশি ঠিক বিপরীত কাজ করছে না? এই দুইটা পেশি ঠিক বিপরীত কাজ করছে, একজন সংকোচন করছে তো একজন প্রসারণ মানে একজন ফ্লেক্স করছে তো একজন এক্সটেন্ড করছে। এইরকম পেশিগুলোকে আমরা বলি হচ্ছে এন্টাগনিস্টিক পেশি। মনে করো একজন তোমার ঠিক মানে কি বলবো উল্টা কাজটা করতেছে, তাহলে তাকে সে হচ্ছে তোমার অ্যান্টাগনিস্ট, সে তোমার শত্রুর মতো। আর যে তোমার মতো সেম কাজ করবে, তুমি যা করতেছো সেও তাই করতেছে, তাহলে সে হচ্ছে তোমার সহযোগী। ওটার ইংরেজি হচ্ছে অ্যাগনিস্ট, ঠিক আছে? দুজন মিলে যদি একটা কাজ করতো আমরা এটাকে বলতাম অ্যাগনিস্টিক পেশি। কিন্তু বাইসেপস যদি হাতকে ভাঁজ করে, ট্রাইসেপস সেটাকে প্রসারণ করে, বিপরীত কাজ, তাই ওদেরকে আমরা বলি অ্যান্টাগনিস্টিক পেশি। আচ্ছা, তোমরা লিভার সম্পর্কে জানো আই হোপ। আচ্ছা, এটা তো একটু ঢেকে গেল মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, রাইট। বাচ্চারা একটু দেখো, ওটা বাঁকা হয়ে আছে না? কোন দিক বাঁকা? ঠিক আছে এবার? আচ্ছা, চলবে বোধহয়, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা যে লিভার পড়তে আসছি, তোমরা ভাববা যে LIVER, না রে পাগলা, LIVER এটা থাকে হচ্ছে তোর পেটের মধ্যে, ওকে? এইটা হচ্ছে LIVER। এই লিভার মানে হচ্ছে যকৃত, যেটা আমাদের সবারই আছে এইখানে, ওকে, এইখানটায়। আচ্ছা, আমরা যে লিভার পড়বো এটা LEVER। এবার দেখি ফিজিক্স বিশারদরা, দেখি কারা বিজ্ঞানীদের অবদানগুলো মনে রাখছো। ভৌত জগৎ পরিমাপ থেকে একটা প্রশ্ন করি, লিভারের নীতি কে আবিষ্কার করছে বলো? লিভার এমন একটা জিনিস যেটা দিয়ে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়। দ্যাট মিনস একটা ভারী বস্তা তুমি নাড়াইতে পারছো না, ঠিক আছে, এইটা তুমি একটা লিভার তন্ত্রের সাহায্যে নাড়াই ফেলতে পারবা। ইভেন তুমি জানো একটা ছোট লিভার দিয়ে একটা একটা স্থিতিশীল ট্রেনকেও চালানো যায়। মানে এগুলো বললে তুমি বিশ্বাস করবে না। ধরো আমি একটা সুপারি ভাঙার কথা বলি, তুমি কি একটা সুপারি, নিউটন গ্যালিলিও বলছে তোমারে? আর্কিমিডিস হচ্ছে লিভারের নীতি আবিষ্কার করছে, আর্কিমিডিস, ওকে? আচ্ছা, যাই হোক, একটা সুপারি কি তুমি নর্মাল চাপ দিয়ে ভাঙতে পারবা? কিন্তু শর্টটা দিয়ে কত সহজে কেটে ফেলতে পারছো না? এই ঠেলাগাড়ির ভারটা যদি তোমার দিয়ে বলি এর হাতে করে লয়ে যাও, তুমি লয়ে যেতে পারবা? কিন্তু একটা ঠেলাগাড়িতে কত পরিমাণ ভার নিয়ে একজন লোক টেনে নিয়ে যায়। তো এই সবগুলোতেই অল্প বল প্রয়োগে আসলে বেশি ফল পাওয়া যাচ্ছে। তো ওইটাকে আমরা বলি মানে লিভার। আচ্ছা, লিভারের কয়েকটা অংশ থাকে। লিভারের ক্ষেত্রে একটা লিভার বাহু থাকে, যেমন ধরো কাচির ক্ষেত্রে কাচির বাহুগুলাই লিভারের বাহু, ঠেলাগাড়ির বাহুটাই লিভারের বাহু। এছাড়া তিনটা জিনিস থাকে লিভার বাহু ছাড়া। একটা হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা তুমি দিচ্ছ, ঠেলা দিচ্ছ বা টান দিচ্ছ। আর একটা হচ্ছে ভার, ভার মানে ওজনটা, এখানে যে এটা এটা হচ্ছে ভার, এখানে কাগজটা হচ্ছে ভার, ঠিক আছে? আর এটা হচ্ছে পিভট, যন্ত্রের জয়েন্টটাকে আমরা বলি পিভট। তো এরকম একই রকমের ব্যাপার আমাদের বডিতেও আমরা খুঁজে পাই। আমাদের বডিতেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন লিভার কাজ করছে। 3 রকমের লিভার হয়। কি দিয়ে মনে রাখবা তুমি? মাঝখানের অংশ দিয়ে মনে রাখবা। এটা থেকে এটা একটা সাধারণ জ্ঞানের মতো, তোমরা তো ফিজিক্সে যদিও আমাদের সিলেবাসে লিভার নাই। আচ্ছা, প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে পিভট, দ্বিতীয় শ্রেণীটা ভার, তৃতীয় শ্রেণীটা প্রচেষ্টা। তাহলে পি ভ প্র, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার। মাঝখানে কি থাকবে এটা তুমি দেখতে পারো হাইস্ট। পরীক্ষাতে আসবে হচ্ছে মানুষের দেহে কোথায় কোন শ্রেণীর লিভার থাকে। এটা আমি তোমাকে বুঝায় এক্সপ্লেন করে পড়াইতে পারি, বাট এটা আসলে তোমাদের এইচএসসি লেভেলে দরকার ছিল, সিকিউতে মাঝে মধ্যে আসতো, বাট এখন তো আর ওইভাবে আসবে না, তাই আমি একদম ওইভাবে ভেঙে চুরে পড়াচ্ছি না। প্রথম শ্রেণীর লিভার খুঁজতে বললে প্রথম তোমার বডিটা যদি শুরু করতে বলি, বডির ইম্পর্টেন্ট প্লেস তুমি মাথা, তাহলে এই মাথাটার কথাই চিন্তা করা শুরু করবা। এই যে মাথাটা, এখানে অ্যাটলাসের সাথে, অ্যাটলাস তো তুমি চিনো, অ্যাটলাস হচ্ছে C1 সার্ভাইকাল 1 ভার্টিব্রা, রাইট? এটার সাথে আমাদের মাথাটা সংযুক্ত হয়ে আছে না? এখানে একটা প্রথম শ্রেণীর লিভার কাজ করছে, ওকে? এবং এতে করে কি হচ্ছে, অল্প বল প্রয়োগে আমরা বেশি ফল পাচ্ছি।
এটা একটা দুর্লভ লিভার, প্রথম শ্রেণীর লিভারটা আমাদের বডিতে দুর্লভ, বেশি পাওয়া যায় না, মাথায় পাওয়া যায়। এবং এটার উপকারিতা কি? অল্প বল প্রয়োগে বেশি ফল। তুমি জানো তোমার মাথার যে পরিমাণ ওজন, এটাকে তুমি ফিল করতেছো? তোমার যদি বলতাম মাথাটা মাথার জায়গায় না থাকে হাতে নিয়ে ঘুরতে হবে অলওয়েজ, তুমি বলতো আমার মাথা দরকার নাই, তুমি একটু পরে ফেলে দিতা, এত ভারী লাগতো। বুঝছো? কিন্তু মাথার কি আমরা ভার অনুভব করতেছি যে মাথা কেটে ফেলতে ইচ্ছে করে? কারণ এখানে একটা লিভার তন্ত্র আছে, ঠিক আছে? এবং এটা প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা, মাথার ঘাম কই পড়ে? পায়ে পড়ে না? তাহলে প্রথম থেকে দ্বিতীয়তে গেলে তুমি মাথা থেকে পায়ে চলে যাবা। পায়ের কোথায়? বুড়ো আঙুলে চলে যাবা। ওকে, বুড়ো আঙুলে কেন গেলাম? এখানে কি কি রকম লিভার দেখা যায়? যেমন ধরো তোমাদের ভাইয়ার ওজন হচ্ছে 2 মণ বা তারও অধিক। আমার যদি তুমি বলো ভাই 2 মণের একটা বস্তাকে আপনি উপরে তুলেন, মনে হয় না পারবো, মনে হয় না পারবো। কিন্তু আমার এই যে 2 মণের দেহ, এটাকে আমি আমার বুড়ো আঙুলের উপরে, দেখো কি সুন্দর করে দাঁড় করায় ফেললাম, দেখছো? সামান্য প্রচেষ্টাতেই বেশি ওজনকে আমি উপরে তুলে ফেললাম না? বুড়ো আঙুলের উপরে এভাবে দাঁড়ায় পড়তে পারবো না সবাই? বলো, বুঝতেছো? ঠিক আছে, তাহলে সামান্য প্রচেষ্টা বেশি ওজনকে উপরে তোলা যায় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারে। প্রথমটা মাথায় পাইছিলাম, দ্বিতীয়টা পায়ে চলে যাব, আবার ঘুরে মাঝখানে কোনটা আছে? হাত, হাতে চলে আসবো। আচ্ছা, আমাদের ক্লাস আসলে দেখি আমরা একটু পরে, আর 5-7 মিনিট পরে দেখি, যদি আর ক্লাস মনে করো 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে তো আর একবারে শেষ করেই তারপর নামাজে, মানে তারপর তোমরা নামাজটা পড়তে পারো বা নামাজ চলে যেতে পারো তোমরা। আর হচ্ছে যদি আর একটু টাইম লাগে তাহলে অবশ্যই আমরা ব্রেকে যাব। এটা নিয়ে বেশি প্যানিক হয় না, আমার আর 5 মিনিট পড়াইতে দাও, হ্যাঁ, এরপরে পড়ানো যাবে। আসো, গেল। তারপর হাতে চলে আসো। তাহলে মাথা থেকে, মাথার ঘাম কই পড়ে? পায়ে পড়ে, তাই না? আচ্ছা, পা থেকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার খুঁজতে হাতে চলে আসবো। তাহলে হাতের এখানে যে লিভার থাকে সেটা তৃতীয় শ্রেণীর লিভার, এবং এখান থেকে দেখো আমরা হাতকে কত দ্রুত সঞ্চালন করতে পারি, তাই না? পরীক্ষার হলে দেখা যায় লাস্ট মিনিটে যখন তুমি বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছ, রচনার উপসংহার লিখছো, ওরে বাবা, দ্রুতগতির সঞ্চালন কাকে বলে? তাহলে এটা তুমি হাতে পাচ্ছ না? তো দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভারে। ওকে, পারবো? প্রথমে মাথা, দ্বিতীয়তে পা, তৃতীয়তে আবার হাতে চলে আসবো। কোনটাতে কি মনে থাকবে? ওকে, ডান। এই দেখো, এটা একটা হাঁটুর জয়েন্ট, আমাদের পড়া শেষ হয়ে যাবে এর আগেই, বুঝছো? আজকে প্র্যাকটিস অনেক কম, কারণ এখান থেকে অনেক কম প্রশ্ন আসছে। হ্যাঁ, আজকে মাত্র 12টা প্রশ্ন। আমাদের ক্লাস টাইমগুলো বেশি, সবাই সবাই খালি এটাই বলে যে ভাই আপনি এত বড় বড় ক্লাস নেন কেন? ভাইরে, আমি যে তোকে ক্লাসে এই যে আগে যতগুলো ক্লাস নিচ্ছি, কতগুলা প্রশ্ন সলভ করাইছি একটু বল। তো আমি যদি এই প্রশ্নগুলো 2টা 4টা করাইতাম তাহলে তো আমার অনেকখানি টাইম বাঁচতো, আমারও আরাম, আমারও প্রশ্নগুলো সিলেক্ট করে করে তুলতে হতো না, তোরও আরাম, ক্লাস ডিউরেশনও কম। কিন্তু আরামের জন্য তো আমরা এখানে আসি নাই। আরামের জন্য কি আসছি? নাকি আমাদের কিভাবে ভালো হয় সেই ভাবনাটা আমরা ভাববো? যাই হোক, বাম পাশের পিকচারগুলো একটু এক্সপ্লেইন করেন। কোন বাম পাশের রে? ও সরি, এগুলো এক্সপ্লেইন করতে বলতেছো যে? এটা না করি, এটা আমি পারি, এগুলো খুব সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে, কিন্তু তোমাদের জন্য লাগবে না যে, এই জন্য এক্সপ্লেনেশনে যাচ্ছি না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে হাঁটু। তা হাঁটুর এই জয়েন্টের মধ্যে বলে ফেলো তো দেখি কয়টা অস্থি থাকে? আমি বলবো না, তুমি দেখতে পাচ্ছ, হাঁটু তো তুমি চিনো, কি কি হাড্ডি থাকে পড়াইছি, বলো কয়টা অস্থি থাকে তাড়াতাড়ি। তৌফিক বলছে 2টা, আরো কে কে যেন বলছে 2টা, কে বলছে 6টা। 6টা হিসাব দে ভাই, তুই 6টা অস্থির হিসাব দে, হাঁটুর মধ্যে 6টা অস্থি বলে। কি পড়াইলাম আমি প্রথম ক্লাসে? কই যাব আমি? একটা অস্থি? থাম থাম, আর আর কোনো কমেন্ট চাই না আমি, আর কোনো কমেন্ট চাই না। হাঁটুর জয়েন্টে 4টা অস্থি থাকে। জয়েন্ট কি খালি এইটুকুই? এই পুরোটাই তো হাঁটুর জয়েন্ট। এখানে একটা ফিমার আছে, ঠিক আছে, এখানে টিবিয়া আছে, সাইড দিয়ে ফিবুলা আছে, উপর দিয়ে এখানে এই যে এটা কি, এটা হচ্ছে প্যাটেলা, প্যাটেলাও আছে। তাহলে কয়টা অস্থি হইল? 4টা। ওকে, 4টা অস্থি থাকবে। লিগামেন্ট থাকবে কয়টা? হাঁটুর এই জয়েন্টকে ধরে রাখার জন্য লিগামেন্ট থাকবে কয়টা? গুণ 1 2, এইদিকে 3 4, 4টা লিগামেন্ট থাকবে। লিগামেন্টে কয়টা থাকবে? 4টা। হাঁটুর জয়েন্টে অস্থি কয়টা? 4টা। লিগামেন্ট কয়টা থাকবে? 4টা। আচ্ছা, সবচেয়ে বেশি ছিঁড়ে যায় যে লিগামেন্টটা, ওটার নাম হচ্ছে এসিএল। ওকে, অ্যান্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট। এসিএস না, এসিএল। এসিএস তো ছিঁড়ে না, এসিএল হাঁটুতে থাকে, এটা ছিঁড়ে যায়, ঠিক আছে? আর এসিএস তো তোমাদের মনে থাকে, এটা তো ছেঁড়ার সুযোগ নেই, তাই না?
আচ্ছা, হলো, ডান। এসিএল এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই পরে টরে গেলে এটা সহজেই ছিঁড়ে যায়, এই লিগামেন্টটা, পরে সার্জারি করতে হয়। তারপর আসো, আমাদের এই যে হাত কিভাবে বাঁকে এটা তোমাকে শিখাই ফেলছি। এখন পা কিভাবে বাঁকাইতে হবে না বাঁকাইতে হবে এটা শিখাবো হচ্ছে এখানে। এখানে কয়েকটা পেশির নাম আছে, একটু ভয় পায় না, একটু জাস্ট শুনো, অল্প সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে পাটাও বাঁকাইছে, এখানে বক্রীকরণ পেশি লাগবে না? আমার হাতের বক্রীকরণ পেশি কোনটা? হাতকে বাঁকায় কোন পেশি? বাইসেপস। তাহলে হাতের, মনোযোগ দিয়ে শুনবা কিন্তু, পূর্ণ মনোযোগ, ওকে? আর 5 মিনিট শুনলেই কিন্তু কাহিনী শেষ। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ, তুমি যদি একটু মনোযোগ দাও। দেখো, তাহলে হাতের নাম কি এটার বলো? বাইসেপস। হাতের বাইসেপস তোমার হাতকে বাঁকাচ্ছে না? তাহলে পায়েও একটা বাইসেপস আছে, এটা তোমার পাকে বাঁকাবে। এখন আমার কথা হচ্ছে, আমি তো হাত এইদিকে বাঁকাচ্ছি, আচ্ছা আমার পা গুলোকে আমি এইদিকে বাঁকাবো না? পা তো আমার এই দিকটাই বাঁকতেছে, রাইট? আমি এখন ইচ্ছা করছে টেবিলের উপর উঠে তোমাদের এটা দেখাই আসলে, ঠিক আছে? তো আমার পা তো পেছন দিকে বাঁকতেছে, আমার হাত বাঁকতেছে সামনের দিকে। তাহলে আমার বলো, পায়ের যে বাইসেপস, পায়ের বাইসেপসটা কই থাকবে? পায়ের পেছন দিকে থাকবে না? এইখানটায় থাকবে না? এইখানটায় থাকবে, কারণ পা বাঁকে কোন দিকে? এই দিকটায়। হাত বাঁকে কোন দিকে? এই দিকে। তাহলে হাতের বাইসেপস কই থাকবে? এইখানে থাকবে। তোমরা কি সবাই বুঝতেছো? আচ্ছা, এখন বাচ্চারা শোনো, তোমরা কখনো শুনছো কিনা প্লেয়ারদের অনেক সময় হ্যামস্ট্রিং ইনজুরি হয় না? টার্মটা কি কখনো শুনছো? হ্যামস্ট্রিং ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরি হইলে প্লেয়াররা মাঠ ছেড়ে যায় কিভাবে, কখনো খেয়াল করছো কিনা জানি না, আমি তোমাকে দেখাই। একটা পা সুন্দর করেই হাঁটবে সে, আরেকটা পা একদম ঘষে ঘষে নিয়ে যাবে। আমি কিন্তু আমার পা দেখাতে পারছি না, ঠিক আছে? আরেকটা পা আমি জাস্ট ঘষে নিয়ে যাচ্ছি, এক পা হাঁটছি আর এক পা ঘষে নিয়ে যাচ্ছি। কেন? কারণ হ্যামস্ট্রিং হচ্ছে পায়ের বক্রীকরণ পেশি। হ্যামস্ট্রিংয়ে যদি ইনজুরি হয়ে যায় তাহলে একটা পা তো সে বাঁকাইতে পারবে না, ওই পা ঘষে ঘষে নিয়ে যায় তখন, বুঝছো? তাহলে হ্যামস্ট্রিং পেশি কোনটা ভাই? এই পেশিটার নাম হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, চিনছো? কারণ এই হ্যামস্ট্রিং পেশি আসলে কয়টা পেশির সমন্বয়ে তৈরি? 3টা পেশি, ওকে? হ্যামস্ট্রিং 3টা পেশি, ওকে? তাহলে 3টা পেশির নাম তো আমাকে শিখতে হবে। একটার নাম তো বাইসেপস। এখন হাতের বাইসেপস আর পায়ের বাইসেপস উল্টাপাল্টা করলে তো হবে না, হাতেরটাকে শুধুই বাইসেপস বলতেছি, বাট পায়ের বাইসেপস যেহেতু ফিমারের সাথে লাগানো আছে, তাই আমি এই বাইসেপসকে একটু আদর করে ডাকছি বাইসেপস ফিমোরিস। কোনো আপত্তি আছে তোমার? থাকার কথা না। তারপর আসো, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, দুইটা সেমি সেমি নাম মনে রাখা যাবে না? তাহলে হ্যামস্ট্রিং, ঠিক আছে? হ্যামস্ট্রিংয়ে দুইটা সেমি আছে, একটা সেমি মেমব্রেনের মতো মেমব্রেনোসাস, আর একটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস, আর একটা তো বাইসেপস ভাই শিখাইলই। এই 3টা পেশি মিলে কি হলো? হ্যামস্ট্রিং পেশি, যেটা পাকে কি করবে? বাঁকাবে। হ্যামস্ট্রিং পেশি সংকুচিত হলে পা কি করবে? বাঁকবে। এখন বাঁকানো পা সোজা করার জন্য দায়িত্ব কার? উরুর সামনের দিকের যে পেশিগুলো, বলো। উরুর সামনের দিকের পেশিগুলো বাঁকানো পাকে সোজা করবে, মানে কোন পেশিগুলো? এই পেশিগুলো। এই পেশিগুলোর এখানে 4টা পেশি আছে, 4টা পেশির মাথা কয়টা? 4টা। তাহলে ওদেরকে বলতেছি কোয়াড্রিসেপস। কোয়াড্রি মানে 4, আর সেপস মানে কি? মাথা। তাহলে 4 মাথা। 4 মাথা মানে কি? এখানে 4টা আলাদা আলাদা পেশি আছে, এবং যেহেতু এটা ফিমারের সাথে লাগানো, তাই এটাকে ফিমোরিস বলছি। তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস হচ্ছে পায়ের প্রসারণ পেশি, এটা পাকে প্রসারিত করবে, লম্বা করবে। আর হ্যামস্ট্রিং কি করবে? বক্রীকরণ, হে বাঁকাবে, হে ফ্লেক্সর। ইংরেজিতে বললে কি? ফ্লেক্সর। প্রসারণ পেশির ইংরেজি কি? এক্সটেন্সর। তাহলে হাতের এক্সটেন্সর ছিল ট্রাইসেপস, 3 মাথা। পায়ের এক্সটেন্সর হচ্ছে 4 মাথা, কোয়াড্রিসেপস। ট্রাইসেপস নাই, ওকে? তাহলে কোয়াড্রিসেপসের নামগুলো তুমি যদি দেখো, 3টার নামে ভ্যাস্টাস আছে, ভ্যাস্টাস। একটা শুধু রেকটাস। তাহলে রেকটাস ফিমোরিস একটা মনে রাখলা, আর ভ্যাস্টাসগুলো আমি তোমার শিখাই। এটা হচ্ছে ফিমার, ওকে? নাম কঠিন লাগে ভাইয়া, স্বাভাবিক। নাম কঠিন লাগা খুবই স্বাভাবিক, আমারও লাগতো। কিন্তু প্রশ্ন সলভ করবো, এখানে দেখবা যে 2-1টা প্রশ্ন এখান থেকে আসছে, তাই না? আর এটা মনে রাখার উপায় আছে তো, দেখো না, নাম দেখলে তো বোঝা যায়। কোয়াড্রিসেপসে 4টা পেশি, 3টাই হচ্ছে ভ্যাস্টাস পেশি। তাহলে কোয়াড্রিসেপসের সাথে ভ্যাস্টাস মনে রাখলেই তো হচ্ছে। এটা ধরো আমার কোন পাশের ফিমার জানো? ডান পাশের ফিমার। তো ডান পাশের ফিমার, এটা আমার ডান পা মনে করো, ঠিক আছে? ডান পা। তাহলে আমার ডান পায়ের এই পাশে যে ভ্যাস্টাস পেশিটা থাকবে, এটাকে বলবো ভ্যাস্টাস ল্যাটারালিস। ল্যাটারাল মানে পার্শ্বে, তাহলে এটা বাইরের দিকে না, ভ্যাস্টাস ল্যাটারালিস। এই দিক দিয়ে যেটা থাকবে এটাকে বলবো ভ্যাস্টাস মিডিয়ালিস, এটা ভেতর দিকে না, আমার বডির দিকে না,
ভ্যাস্টাস মিডিয়ালিস। দুইটার মাঝখানে থাকে একটা পেশি, ওটা ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে একটা পাশে থাকে ভ্যাস্টাস ল্যাটারালিস, একটা মাঝখানে থাকে ভ্যাস্টাস মিডিয়ালিস, আর দুইটার মাঝখানে থাকে ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। এই তিনটা পেশি সাথে একটা রেকটাস ফিমোরিস। এই চারটা পেশি মিলে হলো কোয়াড্রিসেপস ফিমোরিস। এরা আমার বাঁকানো পাকে সোজা করে। যদি আমার উরুর সামনের দিকের পেশিগুলো কেটে যায়, তাহলে আমার এই বাঁকা পা বাঁকাই থাকবে, এই বাঁকা পাকে আমি সোজা করতে পারবো না। বুঝতেছো কাহিনীটা? তাহলে বাঁকা পাকে সোজা করতে এই তিনটা লাগবে, তাই এরা এক্সটেন্সর বা প্রসারণ পেশি। আর পা বাঁকাইতে হ্যামস্ট্রিং পেশি লাগবে, বক্রীকরণ পেশি। উরুর পেছন দিকের পেশি হ্যামস্ট্রিং, উরুর সামনের দিকের পেশি কোয়াড্রিসেপস ফিমোরিস। ডান। আরও কয়েকটা পেশি আছে। পায়ের ডিমটা চিনো তুমি? পায়ের ডিম বা গুলি বলে, ঠিক আছে? আমিও ছোটবেলা ভাবতাম এই না বোধহয় একটা ডিম রাখা আছে। এই পেশিটা, এই পেশিটার নাম হচ্ছে গ্যাস্ট্রক নেমিয়াস। এটা অনেকে গ্যাস্ট্রোকনিমিয়াস বলে, না রে বাচ্চারা, এটা গ্যাস্ট্রক নেমিয়াস। এই গ্যাস্ট্রক নেমিয়াস পেশিটা কেমন? এটাও একটা বক্রীকরণ পেশি। গ্যাস্ট্রক নেমিয়াস, সোলিয়াস, এরা সবাই বক্রীকরণ বা ফ্লেক্সর পেশি। যা পেছন দিকে থাকবে সব বক্রীকরণ। তাহলে আমার পায়ের ডিম বা গুলি কই আছে? পায়ের পেছন দিকেই আছে না? তাহলে এটা পাকে বাঁকাইতে হেল্প করবে। ওকে। টিবিয়ালিস অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র মানে সামনে, টিবিয়ার সামনের দিকে থাকে, সামনের দিকে যা থাকবে সব প্রসারণে হেল্প করবে। এটাও একটা প্রসারণ পেশি। এই তিনটা না জানলেও সমস্যা নাই, কিন্তু হ্যামস্ট্রিং আর কোয়াড্রিসেপস ফিমোরিস, উরুতে যে পেশিগুলো থাকে তাদের সম্পর্কে তোমার জানা একটু দরকার আছে। ওকে। এই যে মোহাম্মদ কামরুল বলছে এত এত আলাদা আলাদা নাম, এইগুলোর নামের উদ্ভব কে করছে? এই নামের উদ্ভব না করলে তোমার চিকিৎসা কেমন হইতো কও? চিকিৎসা কি আন্দাজি দেওয়া যাবে? ইন্ডিভিজুয়ালি যেখানে যেটা হয়েছে তো চিন্তা হবে, তাই না? আর তোমার কাছে কঠিন লাগতেছে, তোমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশি নাম দিলে বোধহয় সোজা হইতো, তখন আবার বিদেশিদের কাছে এটা কঠিন হয়ে যাইতো। বুঝছো? সবকিছু তো অর্থ আছে। ওকে, তাহলে বলো এটা পারবা কিনা? এখন একটা লাইন লিখে রাখছি, অ্যাকিলিস টেন্ডন, দেখছো? অ্যাকিলিস টেন্ডন মানে হচ্ছে দুর্বল, অ্যাকিলিস কন্ডোরা বলে একটা, অ্যাকিলিস পয়েন্ট বলে একটা ফ্রেজ আছে, রাইট? অ্যাকিলিস পয়েন্ট মানে হচ্ছে দুর্বল জায়গা। এবং এই দুর্বল জায়গা কোনটা বলো? এই দুর্বল জায়গা হচ্ছে এইটা। এটা গ্রিক দেবতাদের একটা গল্প থেকে নেওয়া আর কি। এই যে টেন্ডনটা, যেটাকে তোমরা পায়ের রগ বলো, এটাই সবচেয়ে বড় টেন্ডন, ঠিক আছে? এইটাই সবচেয়ে বড় টেন্ডন, এই অ্যাকিলিস টেন্ডনটাই সবচেয়ে বড় টেন্ডন, ঠিক আছে? এবং এটা দিয়ে আসলে কোন পেশি সংযুক্ত থাকছে? এই যে তোমাদের পায়ের ডিম, গ্যাস্ট্রক নেমিয়াস, এটা গোড়ালির অস্থি, এটার সাথে সংযুক্ত থাকতেছে। তো অ্যাকিলিস টেন্ডনের নামটা শিখে রাখো। এটা কেটে দিলে, যদি অ্যাকিলিস টেন্ডন কেটে দাও, তাহলে তুমি আর পা পাকাইতে পারবা না, হাঁটতে পারবা না। আচ্ছা, তারপর চলো হাড্ডি ভাঙার মধ্যে চলে আসছি। হাড্ডি ভাঙা কয়েকটা ক্লাস শেষ আমাদের, হাড্ডি ভাঙাটা পড়লেই ইটস প্রিটি ইজি, এতে তেমন পড়া নেই। এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা জানো? আচ্ছা, নাট স্ক্রুর মতো কোনটা দেখবা? সর্পিলাকার, ঠিক আছে? এখানে স্ক্রুতে যেরকম প্যাচ থাকে না, ওরকম প্যাচ খেয়ে ভেঙে যাবে, স্ক্রুয়ের মতো ভেঙে যাবে। ওকে। গ্রিন স্টিকটা ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? গ্রিন স্টিক। গ্রিন স্টিক মানে কি জানো? কচি বাঁশ। একটা কচি বাঁশ আমি হাতে নিলাম, কচি বাঁশ ধরে আমি একটা জোরে বাড়ি দিলাম, তাহলে কচি বাঁশ এখানে থেতলে যাবে না? এরকম টাইপের অস্থিভঙ্গকে আমরা বলি গ্রিন স্টিক। এইরকম অস্থি কাদের? বাচ্চাদের। তাহলে গ্রিন স্টিক অস্থিভঙ্গি কাদের হয়? বাচ্চাদের হয়, না জানলে হবে না, ঠিক আছে? আচ্ছা, সর্পিলাকার ফ্র্যাকচার, এটার আরেক নাম বোধহয় টর্শন ফ্র্যাকচার। টর্শন একটু জেনে রাখতে পারো, টর্শন মানে হচ্ছে পেঁচানো, ঠিক আছে? টর্শন ফ্র্যাকচার। আচ্ছা, এখান থেকে ছবিগুলো টুকটাক দেখতে পারো। সামনে যাই আমরা, দেখো আবার এদেরকে ভাগ করতে পারি সাধারণ, যৌগিক এবং জটিল, এই তিন ভাবে। সাধারণ অস্থিভঙ্গতে জাস্ট একটা ধরো ফাটল হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু হাড্ডি বের হয়ে আসে নাই, তাই এটাকে তুমি বলবা বদ্ধ অস্থিভঙ্গ, কারণ এই অস্থিটা পেশির মধ্যে এখনো বদ্ধ অবস্থায় আছে। এটা সারতে সময় লাগে মোটামুটি 8 সপ্তাহ বা 2 মাসের মধ্যে এটা সেরে যায়। এবার আসো, এখানে পার্থক্যটা কি দেখতে পাচ্ছ? হাড্ডি ভেঙে হাত দিয়ে বেরোয় গেছে, গাছ থেকে ধরে পড়ছে, হাড় হাড় একদম বাইরে থেকে দেখা যাচ্ছে, মাসেল ছিঁড়ে হাড্ডি বেরোয় গেছে, দেখতেছো? আচ্ছা, এইটাকে তুমি বলবা যৌগিক হাড় ভাঙা। এটার 3টা ধরন আছে। ধরনটা আমরা কিসের উপর বেস করে করি? কতটুকু স্কিনের মধ্যে ক্ষত কতটুকু দেখা যাচ্ছে, যেমন এখানে ক্ষত দেখা যাচ্ছে এইটুকু, বুঝছো? এটার উপর বেস করে একে 3টা ধরন করি। ধরন 1 হচ্ছে যেখানে 1 মিলিমিটারের থেকে কম ক্ষত দেখা যাবে। দ্যাট মিনস ধরো একটা ছোট্ট কোনা জাস্ট বেরোয় আসছে,
মিলিমিটারের চেয়ে সরি 1 সেন্টিমিটারের চেয়ে কম ক্ষত। 1 সেন্টিমিটার তো তুমি চিনো। আচ্ছা ধরো এখন এতটুকু হাড় ভেঙে এতটুকু ক্ষত হয়ে গেছে, এটা তো অবশ্যই 1 সেন্টিমিটারের চেয়ে বেশি, এটাকে বলবো ধরন 2। আর ধরন 3-এ একদম মারাত্মক ক্ষতি হবে। আমি যখন ফার্স্ট ইয়ারে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি, একটা মাইক্রোবাস রিক্সাকে শহীদ মিনারের সামনে এমন চাপা দিচ্ছে, তো রিক্সাওয়ালার পা ল্যাম্পপোস্টের সাথে আর মাইক্রোবাসের সাথে একদম ক্র্যাশড হয়ে গেছে, একদম ক্র্যাশ হয়ে ওনার ফিমার তো ভাঙছেই, সাথে এখানকার মাসল টাসল একদম থেতলে গেছে। এইটাকে আমি কত নম্বর ধরন বলবো? এটাকে তৃতীয় ধরন বলবো, বুঝছো? তৃতীয় ধরন মানে এখানে মাসল টিস্যুর প্রচণ্ড রকম ক্ষতি হবে, খালি যে বের হয়ে আসবে একটু করে তা না, জায়গাটা একদম থেতলে যাবে। ওকে, এরপর আসো জটিল হাড় ভাঙা। এখানে যেটা হবে টুকরা টুকরা হয়ে যাবে জটিলে, ঠিক আছে? এখন হইতে পারে সেখানে বহু টুকরা, হইতে পারে কয়েক টুকরা, এই দুইটা প্রধানত ভাগ আছে জটিল হাড় ভাঙার ক্ষেত্রে। এদের যে লক্ষণ, হাড় ভাঙার লক্ষণ কি হইতে পারে বলো? হাড় ভাঙলে জায়গাটা তুমি মুভ করতেই পারবা না, সাথে সাথে ফুলে যাবে, এখানটায় ব্যথা হবে, কালো হয়ে যাবে, ঠিক আছে? করণীয় কি? হাড় ভাঙছে, তোমার এখন কি করো? তুমি নিজে চিকিৎসা করতে যাও না, এই যে অংশটা ভাঙছে বুঝতেছো, এটা যেন যত কম মুভ হয়, ঠিক আছে, ওই রকম সাপোর্ট দিয়ে তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আগে প্রথম দেখতে হবে যে রোগী ঠিক আছে কিনা, তার হাত ভাঙছে, হাত কেটে ফেলে দেওয়া যাবে, কিন্তু সে নিজে ঠিক আছে কিনা, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা, ঠিক আছে, তার পালস ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো সারতে আর অনেক বেশি দিন লাগবে, এগুলা ডাক্তাররা সার্জারি করে ঠিক করবে। আর এটার ক্ষেত্রে তো তুমি জাস্ট প্লাস্টার করে দিলে হয়ে যায়, কারণ বোনসটা স্থানচ্যুত হয় না, যেখানে ছিল ওইখানেই থাকে। এখানে নাট স্ক্রু এগুলো দিয়ে হাড্ডিগুলোকে সংযুক্ত করে রাখা হয় আর কি, ঠিক আছে, প্লেট, বিভিন্ন জিনিস আছে। আচ্ছা সামনে যাই। অস্থিসন্ধি 3 প্রকার, তন্তুময় বা অনড়, এটা কই দেখতে পাবা বলো? করটিকার মধ্যে। গত ক্লাসে এগুলো কিন্তু কথা বলে ফেলছিলাম, রাইট? করটিকাতে যে অস্থিগুলো থাকে সেগুলো আসলে নড়তে পারে না। এখানে তুমি যে অস্থিসন্ধিগুলো দেখো এগুলোর নাম কি? সুচার, রাইট? তরুণাস্থিময় অস্থিসন্ধি কই দেখতে পাবা জানো? এই যে দুইটা পেলভিসের মধ্যে। ওকে, এই হচ্ছে তোমার দুইটা হিপবোন। দুইটা হিপবোন সামনে পেছন দিক দেখে তো স্টারনামের সাথে জোড়া লাগানো থাকে, আবার স্টারনাম এখানে ধরার আরেকটা হাত নাই। সামনের দিকে দুইটা পিউবিস এভাবে জোড়া লাগানো থাকে, দেখো এই জয়েন্টটা দেখতেছো, এটাকে বলি পিউবিক সিমফাইসিস। এখানে একটা তরুণাস্থি ছিল, ওকে, এটা হালকা নড়তে পারে, হালকা প্রেগনেন্সির সময়, ঠিক আছে, এটা হালকা নড়তে পারে। তাহলে এটা কি? এটাকে আমরা বলবো হচ্ছে তরুণাস্থিময় আংশিক সচল। কই দেখা যায়? পিউবিক। পিউবিক বলতেছি কারণ দুইটা পিউবিস বোন কাছাকাছি আসে। আর সিমফাইসিস মানে জোড়া, সিমফাইসিস, ওকে, পিউবিক সিমফাইসিস বলতেছি এটা। আর সাইনোভিয়াল বা সচল কোণগুলো মানে কনুই, হাঁটু, কাঁধ, যেগুলো আমরা স্পন্টেনিয়াসলি নড়াইতে পারি সেগুলো হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। অস্থিসন্ধি বললাম। অস্থির স্থানচ্যুতি কই কই ঘটতে পারে? কাঁধে দেখাইছিলাম, দেনের গহ্বর থেকে খুব সহজে হিউমারাসের মাথাটা বেরো যেতে পারে। হাঁটুর স্থানচ্যুতি হতে পারে, কোমরে হতে পারে। প্রকারভেদ, জন্মগতভাবে স্থানচ্যুতি নিয়ে বাচ্চা জন্মাইতে পারে, বা জন্মের সময় টানাটানি এগুলোতেও স্থানচ্যুতি হয়ে যেতে পারে, বুঝছো? যদি অদক্ষ মানুষজন দিয়ে ডেলিভারি করানো হয়, তখন বাচ্চার হাত পা ধরে জোরে জোরে টান মেরে এটা কিন্তু দেখা যাবে যে হাত পা ডিসলোকেটেড করে ফেলছে। আঘাতজনিত কারণে হইতে পারে, উপরে থেকে পড়ে টরে গেছে বা কিছু, রোগজনিত কারণে হতে পারে, বাতজনিত, এগুলো খালি একটা রিডিং দিবা, ঠিক আছে? এই আর স্থানচ্যুতির ক্ষেত্রে অবশ্যই নিজে কোনো কেরামতি করবা না, ঠিক আছে? তুমি যদি কেরামতি করতে যাও তাহলে যেটা হবে তার আরো বেশি ক্ষতি হবে। তুমি স্থানচ্যুতির ক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যাবা, দেখবা ডাক্তার ঠিকঠাক মতো প্রেসার দিয়ে হাড্ডির মাথাটাকে ঠিক জায়গায় বসাই দিচ্ছে, এরপর তোমাকে রেস্টে পাঠাই দিচ্ছে, বা অপারেশন লাগলে অপারেশন করছে। তুমি টিবাটিবি করতে গেলে তুমি নার্ভের অনেক ক্ষতি করবা, এটা পরে আর ভালো করা যাবে না। আমাদের লাস্ট স্লাইড, মচকানো, ইংরেজিতে বলে স্প্রেইন। সবচেয়ে বেশি কোথায় ঘটবে মচকানোর ঘটনা? গোড়ালিতে। তোমার পা মচকে গেছে, তুমি প্রথম কি বলো? শুদ্ধ করে বন্ধুকে ডেকে বলো, এই শুনছিস আমার না পা মচকেছে, বলো কখনো? তুমি প্রথমে ও আল্লাহ গো বলে একটা চিল্লান দাও, কেন? কারণ তোমার প্রথম লক্ষণই হচ্ছে ব্যথা। তাহলে মচকানোর প্রথম লক্ষণ কি বলো? মচকানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা, রাইট? ভাইয়া বাত কি? আচ্ছা বাত হচ্ছে রিউম্যাটিক ফিভার থেকে আসলে এই বাত হয়, ঠিক আছে? বাত নিয়ে ডিটেলস আলোচনায় অনেক সময় করবো না, ঠিক আছে? আচ্ছা, কবিরাজ দেখাবো, একদম গুলি করে দিব, আমার ক্লাসে বলে কবিরাজ দেখাবে। কবিরাজ যা করছে এটা তো সব ভ্রান্ত চিকিৎসা, ঠিক আছে?
সব ভ্রান্ত চিকিৎসা। আচ্ছা, তাহলে তোমার মনে হবে আমার উপর তো কাজ করছে, তুমি ক্লাস শেষে এটা নিয়ে কথা বলবো না, হ্যাঁ? তোমাদের একটু সচেতনতা দরকার আছে, ক্লাস প্রায় শেষ। এই চিকিৎসা কি ভাত খাওয়াবা? মচকাইলে কি চিকিৎসা ভাত খাওয়াবা নাকি? ভাত খাওয়াইলে হবে না। আমাদের বাপ মা, আমার মা বিশেষ করে, আমার মা না, বাঙালি সব মা এই সর্বরোগের ঔষধ হিসেবে ভাতকে চিনে, তাই না? ভালো লাগছে না, একটু ভাত খা, একটু ভাত ভাইজা দে, একটু বিরিয়ানি রান্না দে, একটু খিচুড়ি রান্না করে দে, ভাত খা, ভাত খাবি তো ভালো হবি। ব্যাপারটা অনেকটা এরকম। হোয়াট এভার, ভাত খাওয়ালে কিন্তু লাভ হবে না, মিস ইন্টারপ্রিট করে এখন যারা ক্লাস থেকে চলে যাবে এরা ভাববে এটা তো জানি ভাই, মচকাইলে ভাত খাইতে হবে, এরা ভুল করবে। এই আর দিয়ে হচ্ছে রেস্ট, মচকাইলে তুমি তার রেস্ট দিবা, ঠিক আছে? আই দিয়ে হচ্ছে আইস, এই জায়গাতে বরফ দিবা। সি দিয়ে হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন মানে কিছু একটা দিয়ে চেপে ব্যান্ডেজ করে রাখবা বা চেপে রাখবা। যদিও খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, তোমাদের গাজী আজমল স্যার এই কম্প্রেশনের বাংলা করছে ক্ষত পরিষ্কার। কিভাবে এটা ক্ষত পরিষ্কার? মচকাইলে কি ক্ষত হয়? ভালো কথা, মচকানো মানে কি? মচকানো মানে লিগামেন্টে টান পড়া বা লিগামেন্টটা ছিঁড়ে যাওয়া। গোড়ালির একটা ছোট্ট লিগামেন্ট ধরো ছিঁড়ে গেছে, এটাই মচকানো। বা এটাতে একটা টান পড়ছে, হালকা চিড় ধরছে, এটাই মচকানো। ঠিক আছে? এনে তো ক্ষত, তুমি কি লিগামেন্টের ভেতর ঢুকে ক্ষত পরিষ্কার করবা? আচ্ছা, তাহলে কম্প্রেশন মানে চাপ দিয়ে রাখতে হবে ব্যান্ডেজ করে, যেন জায়গাটার মুভ না করে, যেইটুকু ক্ষতি হয়েছে মচকানোর ফলে এটা যেন হিল করে, এটা যেন নিজের মতো করেই তারা ঠিক হয়ে যেতে পারে। আর ই ফর হচ্ছে এলিভেশন, ই ফর কি বলো? এলিভেশন। এলিভেশন মানে কি? পাটাকে একটু উপরে রাখতে হবে। উপরে রাখলে লাভ কি? পায়ে পানি জমবে না, অভিকর্ষের টানে পানিগুলো নিচে পড়ে যাবে। আর পা যদি সবসময় তুমি দাঁড়ায় থাকো তাহলে পায়ে পানি জমবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে মচকানোর ব্যাপারও শেষ। তাহলে আমরা এখন কোথায় যাব? প্রশ্ন সলভে যাব। বল ভাই, মাত্র 12টা প্রশ্ন সলভ করলে ক্লাস শেষ। টেন্ডন কোথায় দেখা যায়? এগুলোতে টেন্ডন পাবি না, এগুলো টেন্ডন নাই। হাড্ডির সাথে অস্থির সংযোগ, এগুলো কি হাড্ডির সাথে সংযুক্ত থাকে? না, ঐচ্ছিক পেশি। পারছি সবাই? দেখবো 12তে 12 কে পায়, একদম সোজা আজকেরটা। তারপর আয়, কোন পেশি দেহের ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সহায়তা করে? সোজা করছে, ভাঁজ হওয়াটাকে সোজা করছে। হাত ভাঁজ হয়েছিল, এটাকে সোজা করতেছে কে? এটা জিজ্ঞেস করছে। পারছো সবাই? তাহলে মানে আমি তোমাদের বুঝাইতে পারছি, এক্সটেন্সর। ওকে, তারপর আসো, কোন পেশি দেহের কোনো অংশকে অক্ষের নিকটে আনতে সাহায্য করে, মানে দেহের কাছে নিয়ে আসে? কোন পেশি দেহের কাছে নিয়ে আসবে? কোনটা? অ্যাড করবে না দেহের কাছে, কাছে নিয়ে আসতেছে মানে কি? দেহের অ্যাড করতেছে। তুমি বলবো ফ্লেক্সর, অনেকে কমেন্ট করছে ফ্লেক্সর কি কাছে আনতেছে? ফ্লেক্সর তো ভাঁজ করতেছে। ভাঁজ করার কাছে আনা তো এক না, এই যে কাছে আনা, এই যে দূরে না। তাহলে এটা অ্যাড করতেছে না, কাছে আনলে মানে কি? নিকট আনলে মানে অ্যাড করতেছে, অ্যাড থেকে অ্যাডাক্টর। ওকে, পারছি? তারপর হ্যামস্ট্রিং পেশি কয়টা পেশির সমন্বয়ে তৈরি? কোয়াড্রিসেপস, কোয়াড্রি মানে 4, সেপস মানে মাথা, তাহলে কোয়াড্রিসেপস ছিল 4টা পেশির সমন্বয়ে তৈরি। তাহলে হ্যামস্ট্রিং কয়টা? মনে করে দেখো, দুইটা সেমি ছিল, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। আর একটা ছিল হচ্ছে বাইসেপস ফিমোরিস, একদম সোজা। এই উরুতে ধরে ধরেই তো এভাবে, উরুতে 3বার চিন্তা করবা, 3টা থাপ্পড় দিয়ে 3টা নাম বলবা, সামনের দিকে 4টা থাপ্পড় দিয়ে 4টা নাম বলবা, ঠিক আছে? পরীক্ষার হলে আবার এইসব তন্ত্রমন্ত্র করো না কিন্তু, আবার বারবার না করতেছি, স্যাররা ভয় পাবে। ইন্টারক্যালটেড ডিস্ক, বলো এটা কই থাকবে? অনেক কঠিন প্রশ্ন এটা, বিশাল কঠিন। এত কঠিন প্রশ্ন যে কেন দেয়? কোন ভার্সিটি? জাহাঙ্গীরনগর। হয়েছে? কার্ডিয়াক পেশির ক্ষেত্রে কোনটা সঠিক? দৈর্ঘ্য বলছে 15 থেকে 200 মাইক্রোমিটার। বলো 15 থেকে 200 কার? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশির, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে এটা, তাই না? আর ওর দৈর্ঘ্য কত? ওর দৈর্ঘ্য ছিল হচ্ছে 100 থেকে 150 মাইক্রোমিটার। ওকে, তাইলে এটা সঠিক না। ইন্টারক্যালটেড ডিস্ক নাকি থাকে না, ভুল। পেশির কার্যকারিতা ইচ্ছা নির্ভর, হৃৎপিণ্ড আমি ইচ্ছা অনুযায়ী করতে পারি? পারি না। কোষটা কেন্দ্রস্থলে থাকে, এটা সত্য। পারছি? হ্যামস্ট্রিং পেশিতে কোন কোন পেশি থাকে? তাহলে হ্যামস্ট্রিং কিন্তু স্যারদের পছন্দ আছে। অনেকে প্রথমটা দেখেই এত উত্তেজিত, প্রথমটা তাকাই ফেলছে, পরের গুলো একটু পইরাও দেখে নাই।
যে 4টা অপশন একটু দেখি। বাইসেপস, সেমি মেমব্রেনাস, এটা সামি হয়ে গেছে, এটা সেমি হবে। সেমি সেমি টেন্ডিনোসাস 3টাই থাকে, তাহলে উত্তর কি হবে? সব কয়টি? বুঝছো? কঙ্কাল পেশির সংখ্যা কয়টা মানুষের দেহে বলো? 2 পাশে 6, মাঝখানে 5, তাই না? তাহলে সি। এটা খুবই কনফিউজিং, মানে কাইন্ড অফ, যে ধরো এই টাইপের প্রশ্ন, যে ওই যে 2024 কোনটি? এবার ধরো অপশনগুলো এরকম আসছে যে 2024, 2024, 2024। তো 2024 আসলে তুমি কোনটারে বলবা? সবগুলা এরকম মনে হয় না সংখ্যা, এটা অনেকটা এরকম আর কি, বুঝছো? হ্যাঁ, যাই হোক, এটা কিছু না, এমনি বললাম। হ্যাঁ, এইটা ভালো। পেশি সঞ্চালনের জন্য কোন আয়নটা অত্যাবশ্যকীয়? বলি নাই আমি এখনো। কেমনে পারলা তোমরা? ভেরি গুড, ক্যালসিয়াম। আচ্ছা, পেশি সঞ্চালনের জন্য ক্যালসিয়াম আয়নটা অত্যাবশ্যকীয়। ওকে, ভেরি গুড, জেনে রাখো এটা। অনিচ্ছিক পেশি কোনটা নয়? কোনটা অনিচ্ছিক পেশি না? পারছো সবাই? জিহ্বা, নাড়াতে পারি না আমরা ইচ্ছা অনুযায়ী, বুঝছো সবাই? আরগুলো, এইগুলো তো অনিচ্ছিক পেশি, আর এটা তো হৃৎপেশি, এটা টাইপ তো অনিচ্ছিক। পেশি কলার কত শতাংশ পানি? 75% পানি। পারছো? তারপর আসো পায়ের গোড়ালিতে। পায়ের গোড়ালি বলতে মানে পায়ের বুড়ো আঙুল বললে সবচেয়ে ভালো হইতো আর কি। আচ্ছা বলো, সমস্যা নেই। পায়ের গোড়ালি না, পায়ের গোড়ালি ঠিক আছে। ওকে, বলো। এটা ভুল করতেছো কেন? প্রথমে ছিলাম মাথায়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণী মাথার ঘাম পায়ে পড়ে যায়, দ্বিতীয় শ্রেণীতে তো পায়ে চলে গেছিলাম, তাই না? আর তৃতীয়তে হাতে পাইছিলাম, দ্রুত সঞ্চালন সুবিধা। তাহলে এটা তো দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা অনেকেই ভুল করে ফেলছো। আচ্ছা বলো এবার 12তে কত পাইছো জানাও, যে 12তে ভাই আমি এত পাইছি। এই সবাই কেউ কেউ 13 লিখতেছো, ভেরি গুড। আচ্ছা, ম্যাক্সিমাম 12তে 12 পাইছো, কেউ কেউ একটা দুইটা ভুল করছো, ব্যাপার না। তাহলে তোমাদের প্রিয় স্লাইড তোমাদের দেখাই দিই। আচ্ছা, কি অবস্থা বলো? এখন ভাই গল্প করান, এত গল্প ভালো লাগে তোমাদের? 5 মিনিট সময় দিব? আচ্ছা যাও, 5 মিনিট সময় তোমাদের দিলাম, 5 মিনিট তোমাদের সাথে গল্প করি। আচ্ছা, তোমরা ওই যে কবিরাজ বা এই রাস্তার ঔষধ বা হোমিওপ্যাথি এগুলো নিয়ে বলতে পারো, বাট অ্যাকচুয়ালি এগুলোর আসলে সাইন্টিফিক ভ্যালু নাই। যেমন ধরো রাস্তার ধারে যে ওষুধ বিক্রি করে, এই ওষুধ খেলে তোমার অনেক সময় বাত ব্যথা বা এইসব ব্যথা ট্যাথা এগুলো ভালো হতে পারে। কেন? কারণ ব্যথাগুলো সাধারণত ইনফ্লামেশন জনিত কারণে হয়। এখন এই ইনফ্লামেশন কমানোর জন্য স্টেরয়েড একটা খুব ভালো ঔষধ। এখন ওরা কি করে, যে কোনো যাই বেচে আর কি রাস্তার ধারে, ঠিক আছে, এগুলোর মধ্যে স্টেরয়েড দেয় একদম অনিয়ন্ত্রিত উপায়ে। এগুলা খেয়ে সাময়িকভাবে তুমি মনে হবে যে ও আমি তো, আমার তো ব্যথাটা ভালো হইলো, কিসের ডাক্তার কিসের কি, এই রাস্তার ধারে যে ওষুধ বেচে এই ভালো, এর ওষুধ খেয়ে আমার ভালো হচ্ছে। এখন আচ্ছা, আমি যখন কথা বলি ক্যামেরার দিকে তাকাই তখন আমি কমেন্ট দেখি না, আর যখন একটু সাইড করে তাকাই তখন বুঝবা কমেন্ট দেখি। তাই সবসময় কমেন্ট করলে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো বুঝতে পারবো না। আচ্ছা, রিমা আমাকে একটা থ্যাংক ইউ দিছো, তোমাকে ওয়েলকাম। যখন কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করে তখন আসলে এটার ইন্সপিরেশন বেড়ে যায়। যেমন তোমরা কেউ পারলে আমি তোমাদের এই পারাকে অ্যাপ্রিসিয়েট করার তীব্র চেষ্টা করি, কারণ তুমি কষ্ট করেছো, তুমি পড়েছো, দ্যাটস ওয়াই তুমি আজকে ক্লাসে অ্যান্সার করতে পেরেছো, তাই না? সো আমিও তোমাদের অ্যাপ্রিসিয়েট করি, আমার কিছু তোমাদের ভালো লাগলে তোমরা অ্যাপ্রিসিয়েট করবা, ঠিক আছে? এই পারস্পরিক সম্পর্কে আমরা আগায় যাব। যেটা বলছিলাম তোমাদের, আমরা হসপিটালে এরকম অনেক পেশেন্ট পাইছি যারা হচ্ছে কুশিং সিনড্রোম বলে একটা রোগ নিয়ে আসছে। এটা আসলে এক্সেস স্টেরয়েডের জন্য হয়। নর্মালি হরমোনাল জটিলতাতে এটা হতে পারে, কিন্তু একটা রোগীর হিস্ট্রি নিয়ে জানতে পারছি সে রাস্তার সব ঔষধ ব্যবহার করতো, এবং সেইখান থেকে এত স্টেরয়েড নিয়ে নিয়ে এক্সেস স্টেরয়েডের জন্য আলাদা একটা রোগ নিয়ে আসছে, হাই ব্লাড প্রেশার নিয়ে, খুবই বাজে অবস্থায়, বুঝছো? তাহলে এই ক্ষতি সম্পর্কে সাধারণ মানুষ অবগত থাকে না।
এই আর কি। এটা রাস্তার ধারে যারা সব কিছু বেচে সবার জন্যই। সো নেভার বাই এনিথিং ফ্রম দ্য রাস্তার ধারে, ওকে? এগুলো ভুয়া। তারপর হোমিওপ্যাথির ব্যাপারটাও যে এটা টোটালি প্লাসিবো ইফেক্ট। হ্যাঁ, প্লাসিবো মানে হচ্ছে ধরো তুমি, ধরো আমি একটা ময়দার একটু শুকনো ময়দার একটা বড়ি দিলাম, দিয়ে বললাম এটা খাও, দেখবে তোমার ভালো লাগতেছে। তুমি মনে মনে ভাববা যে ভাই তো এই ওষুধটা দিল, আমি খাইলাম, তাহলে বোধহয় আমার ভালো লাগবে, এবং তুমি দেখবা যে সত্যি তোমার ভালো লাগতেছে। এটাকে আমরা বলি প্লাসিবো ইফেক্ট। এই ইফেক্টের জন্য হোমিওপ্যাথি দিয়েও আমাদের মনে হয় আমাদের অসুখ ভালো হচ্ছে, বাট হোমিওপ্যাথিও টোটালি মানে এখানে কোনো সাইন্টিফিক বেসিস নাই, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের কোনো সমস্যা হইলে তোমরা ওই ডিএমএফ, ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি ওনাদের কাছে না গিয়ে তুমি হসপিটালে যাবা, আউটডোরে গিয়ে 10 টাকা টিকিট কেটে ডাক্তার দেখায় আসবা, ঠিক আছে? কারণ আমি যখন একটা ওষুধ প্রেসক্রাইব করব, আমি জানি এই ওষুধ তোমার বডিতে ঠিক কীভাবে কাজ করবে, কী কী সমস্যা করবে, কীভাবে তোমার রোগ ভালো করবে। এখানে আন্দাজি ব্যাপার নাই, ওকে? ডাক্তার হয়ে ডাক্তার বিয়ে করার ব্যাপারটা প্লিজ, আচ্ছা এটা এরকম পূর্ব পরিকল্পিত কোনো ব্যাপার না। আমার অসংখ্য দিনের লালিত স্বপ্ন এরকম না যে আমি নিজে ডাক্তার হব, ডাক্তার বিয়ে করব, এরকম ব্যাপার না। বরঞ্চ আমার মানে যাই হোক, এরকম স্পেসিফিক কোনো ব্যাপার ছিল না, বাট এটা আসলে ঘটে গেছে ব্যাপারটা, ঠিক আছে? মানে কাকে তোমার ভালো লাগবে এটা তো আসলে কোনো লিমিট নাই, তাই না? তো এই আর কি। তো লাকিলি আমার আমার যাকে ভালো লেগেছে সে আমার সাথেই পড়েছে, সেও ডাক্তার। এই ডাক্তার বলে সে আমার এরকম না, আমার এবং সে ডাক্তার, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা, আর পার্সোনাল প্রশ্ন নিব না, আর পার্সোনাল প্রশ্ন নিব না। আর কোনো তোমাদের কিছু থাকলে বলো। এত কমেন্ট যাচ্ছে যে আমি কিছু পড়তেও পারতেছি না, ঠিক আছে? করোনার টিকা কি 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 বলতেছো, কত প্রশ্ন। আচ্ছা, মেডিকেল 8 মার্কস কাটার পর হলে কি বসা উচিত? এতদিন যদি না পড়াশোনা করে থাকো, এতদিন যে ভার্সিটির জন্য পড়ে থাকো, এখনো তোমার প্রাইম প্রায়োরিটি ভার্সিটি রাখা উচিত, ঠিক আছে? এখনো তুমি ভার্সিটিকেই প্রাইমারি ধরে আগাও। আর যদি বলো না ভাই আমি মেডিকেলই প্রাইমারি ধরে আগাইছিলাম, ওকে, একটা ট্রাই নাও। খুব অল্প কিন্তু কিছু মানুষ চান্স পায়, 8-10 কাটার পরেও কিছু অল্প মানুষ চান্স পায়। তুমি জেনে রাখো সম্ভাবনা অনেক কম, বাট স্টিল ইটস পসিবল। এভাবে তুমি ট্রাই নিতে পারো। আর যদি এতদিন ভার্সিটি করে থাকো, এখনও ভার্সিটি করো, ওকে? ভাই রুটিনের প্রবলেম আছে, কি প্রবলেম এটা কও? রিউমেটিক প্রবলেমে কি বোনসের প্রবলেম হয়? রিউমেটিক, দেখো রিউমেটিক ফিভারটা মেইনলি একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। এটা হচ্ছে তোমার হার্টের যে আছে বাল্ব আছে, এটার প্রথম ইনভলভ করে। হ্যাঁ, তো রিউমেটিক ফিভার থেকে এরপর ধরো বাতজ্বর, এটাকেই বাতজ্বর বলি আমরা আসলে। এইটা পরে জয়েন্টগুলোকেও ইনফ্ল্যামড করে, জয়েন্টগুলোকে ইনভলভ করে এবং আর্থ্রাইটিস ঘটে আর কি। রিউমেটিক আর্থ্রাইটিস বলে একটা ব্যাপার আছে, ওইখানে জয়েন্টগুলো মানে ব্যথা হয় আর কি। তো তুমি যে হাড্ডি ব্যথার কথা বলতেছো, এটা আসলে রিউমেটিক আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথার কথা বলতেছো। আরটিডিএস এ কি ইউটিউবে ফুল লেসনের ক্লাস আছে? রোড টু ডিএমসি চ্যানেলে গেলে তুমি এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস পাবা, বাট ভার্সিটি স্ট্যান্ডার্ড বললে এই ক্লাসটাই, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল জার্নিটা শোনার অনেক ইচ্ছা, কোনো একদিন বলবো। যাও, মেডিকেল এক্সামে ফার্স্ট হয়েছিলেন? হ্যাঁ হয়েছিলাম। গলা ব্যথার জন্য কি ওষুধ খাওয়া যাবে? গলা ব্যথার জন্য কি খাবা, এটা কি ধরনের গলা ব্যথা সেটা দেখে তারপর তোমার ওষুধ দিতে হবে, ঠিক আছে? আর জৈব যৌগ থেকে একটা তথ্য জানাই দেই, স্যালল বলে একটা জিনিস আছে, ঠিক আছে? এই স্যালল হচ্ছে গলা ব্যথার ওষুধে ব্যবহার করা হয়, যেটা তোমার লাগবে এটা তোমার শিখাই দিলাম, ঠিক আছে? ওকে ভাই, লম্বা হওয়ার জন্য কিছু উপায় আছে? না, লম্বা হওয়ার কোনো উপায় নাই। আমি যদি চাই আমি লম্বা হব, নট পসিবল, জীবনে পসিবল না। কারণ আমার বোনসগুলো অলরেডি এই প্রান্তগুলো ফিউজ হয়ে গেছে, এগুলো লম্বা হবে না, ঠিক আছে? তোমার অনেকে অনেক কিছু বলবে, ঝুলে থাকো, ওষুধ খাও, এটা খাও, ওটা খাও, তুমি লম্বা হবে না। তুমি ছোটবেলায় যদি তুমি হরমোনাল থেরাপি নিতা, তাহলে তুমি লম্বা হইতে পারতা। যেমন মেসির ক্ষেত্রে, ওরে আমরা হরমোন দিয়ে লম্বা করে দিছি, ঠিক আছে? কিন্তু তোমার জন্য কি এতজন ডাক্তার এই বড় প্যানেল করে তোমার 2 ইঞ্চি লম্বা করার জন্য বসবে? তুমি কি মিলিয়ন বিলিয়ন ডলার জোগাড় করতে পারবা? পারবা না। কাজেই লম্বা না খাটো, এগুলো থেকে বেরোয় আসো, ঠিক আছে? আমিও ছোটবেলায় ভাবতাম যে আমি তো দেখতে সুন্দর না, আমাকে বোধহয় কেউ কোনোদিন ভালোবাসবে না, বুঝছো? এরকম অনুভব হইতো। কিন্তু দেখো এখন আমার একবারও চিন্তা আসে না যে আমি কি দেখতে সুন্দর, আমি কি কুৎসিত, আমি কি আজকে সাচ্ছি, আমি এগুলো চিন্তা করতে হয় না, ঠিক আছে? আমাকে ভালোবাসার মানুষ, আমার পরিবার, চারপাশে অনেক মানুষ আছে, ঠিক আছে? তো তোমার দৈর্ঘ্য, তোমার প্রস্থ, তোমার গায়ের রং, এগুলো থেকে বাইরে আসো, কিছু ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করো, মানুষের কাছে ইম্পর্টেন্ট হওয়ার চেষ্টা করো, ওকে? আচ্ছা,
আজকের ক্লাস তো শেষ, থ্যাংক ইউ বাসায় রাখছি, যাদের চলে যাও চলে যাও। এই ওদের গল্প করতে বলছে, ওদের একটা রিকোয়েস্ট রাখতেছি, এই সবার জন্য দোয়া করতেছি। ফুটবলে কোন টিম সাপোর্ট করেন? ফুটবলে মানে ব্রাজিল আর্জেন্টিনা বললে আমি আর্জেন্টিনা। ওকে, আচ্ছা তাহলে আজকে শেষ করি, 5 মিনিট বোধহয় হয়ে গেছে। ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো থাকো, টাটা। নামাজটা পড়ে ফেলো যারা নামাজ মিস করছো। হ্যাঁ, আমাদের টাইম যে গল্প করতে করতে একটু সামনে আগাই গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নভেম্বরে আর কোনো দেখা নাই, হ্যাঁ ডিসেম্বরে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাইকো, আমাকে জানায় কোনো সমস্যা হলে। বাই।